এত মানুষের সামনে? মায়ার এক বান্ধবী বলল, আরে আমাদের সামনে একটু জড়িয়ে ধরলে কিচ্ছু হবে না। মায়া দাঁড়িয়ে, আমি গিয়ে মায়াকে জড়িয়ে ধরলাম। এবার ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, বাবু তুমি আমাকে চেনো না, এজন্য ভুল করে আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে আনছো। বয়ফ্রেন্ড যখন হয়েছি তখন তো রোমান্স করতেই হবে, না হলে তোমার বান্ধবীদের সামনে তোমার আসল পর্দা সরিয়ে দেবো। একটু পর মায়াকে ছেড়ে দিলাম। আসলে জড়িয়ে ধরা এত মজা আগে জানতাম না, আর বলবো না। মায়ার এক বান্ধবী বলল, আহা কি জুটি, ছবি তুলে রাখতে বলি। মায়া কিছুই বলছে না, খালি রাগে ফুটছে। আমি ওকে চোখ মারলাম, ও আরো রেগে গেল। আসার আগে লুকিয়ে মায়ার বান্ধবীর নাম্বার নিয়ে আসলাম। ওই আমাকে জড়িয়ে ধরলি কেন? গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো? আমি তোর কবে গার্লফ্রেন্ড হলাম? তাহলে আপনার বান্ধবীদের সামনে আমাকে বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়েছেন কেন? ওটা তো বাজি ধরে করেছি। আর আমি বয়ফ্রেন্ডের মতো অভিনয় করেছি, কেমন লাগছে আমার অভিনয়? লুচ্চা ছেলে, মেয়ে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। ইচ্ছে হচ্ছিল কষিয়ে কয়েকটা লাগাতে, কিন্তু বান্ধবীদের সামনে বলে মাফ করে দিলাম। 5,000 টাকার জন্য আমাকে বয়ফ্রেন্ড বানাতে পারিস, আর আমি জড়িয়ে ধরলে দোষ? বেশি কথা না বললে তোর বান্ধবীদেরকে বলে দেবো আমি তোর বয়ফ্রেন্ড না। তাহলে শর্ত মতো 5,000 টাকা তোর ওদের দিতে হবে। আর হ্যাঁ, নেক্সট টাইম আমার সিগারেট খাওয়া নিয়ে কথা বললে এই কথা চলে যাবে তোর বান্ধবীদের কাছে, মনে রাখিস। মায়ের কাছ থেকে চলে আসলাম। যাক, ব্ল্যাকমেলার হাত থেকে বাঁচলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। গাড়ি নিয়ে তাড়াতাড়ি অফিসে চলে আসলাম। কিছুক্ষণ পর আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রাতে খাওয়ার পর রুমে বসে পড়েছি। এমন সময় আকি ম্যাডাম চিল্লানি শুরু করছে। এই মায়া এমনি এমনি চিল্লায়, ভাল লাগে না। দেখে আসি কি হলো। এ কি, ম্যাডামের রুম অন্ধকার হলো কিভাবে? আমি ফোনে লাইট অন করলাম, দেখি ম্যাডাম খাটের উপর বসে আছে। ইতিমধ্যে আঙ্কেলও চলে আসছে। এইভাবে রুম অন্ধকার করে চিল্লাছিস কেন? বাল্বটা নষ্ট হয়ে গেছে মনে হয়। অনেক, আমার সাথে এসো। আঙ্কেলের সাথে গেলাম। আঙ্কেল আমার হাতে বাল্ব দিয়ে বলল, এটা আখির রুমে লাগিয়ে দাও। আমি বাল্ব নিয়ে আখি ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম, কি হয়েছে? একটু উঠে আসুন আর লাইটটা ধরুন। আমি বাল্ব লাগিয়ে দিচ্ছি। এত উঁচায় বাল্ব লাগানো লাগল পেলাম না। রুমে একটা চেয়ার আছে, ওইটা এগিয়ে দিয়ে ওটার উপর উঠে বাল্ব লাগাতে লাগলাম। হঠাৎ ম্যাডাম চিৎকার করে উঠলো আর আমাকে চেপে ধরলো। এমনিতেই কোনো মতে চেয়ারের উপর দাঁড়িয়ে আছি, তারপর এমন ভাবে জোরছে আর নিজেকে সামলাতে পারলাম না। ম্যাডামের উপর পড়ে গেলাম। আমার ঠোঁট দিয়ে ম্যাডামের ঠোঁটের সাথে লেগে গেল। কি একটা রোমান্টিক দৃশ্য। ইচ্ছে করছে একটা কিস করে দেই, কিন্তু অন্ধকারে কিছুই করতে পারছি না। একটু পর ম্যাডামের উপর থেকে নেমে বললাম, ম্যাডাম কোথাও ব্যথা পাননি তো? না, আমি ঠিক আছি। আবার চিল্লালেন কেন? টিকটিকি দেখে। টিকটিকি দেখে ভয় পায় নাকি কেউ? ম্যাডাম কিছুই বলছে না। ভাবলাম আবার লাইটটা ধরিয়ে দেই, কিন্তু যদি আবার ফেলে দেয়, না, এমন করা যাবে না। নিজেই লাইটটা কামড়ে ধরে বাল্ব লাগালাম। আলো জ্বলে উঠলো। আমি আর কিছু না বলে ম্যাডামের রুমে চলে আসলাম। সকালে উঠে ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। নাস্তা করে গিয়ে দেখি আকি ম্যাডামের সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখেই মুচকি হাসি দিল। হাসির কারণটা বুঝলাম না। নাস্তা শেষ করে আঙ্কেলকে নিয়ে অফিসে গেলাম। কলেজ শেষে আবার আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে বই নিয়ে পড়ছি। এমন সময় মনে হলো দরজার সামনে কেউ আসছে। তাকিয়ে দেখি আখি ম্যাডাম দাঁড়িয়ে। যে আমাকে দেখতেই পারে না, সে হঠাৎ করে আমার রুমের সামনে কি করে? নিশ্চয়ই কোনো কারণ আছে। ম্যাডাম ভিতরে আসুন। আমি মনে করছি তুই পড়াশোনা করিস না, এখন দেখি পড়াশোনাও করিস। তাই এবার কোন ক্লাসে? অনার্স সেকেন্ড ইয়ারে। কোন সাবজেক্টে? ম্যানেজমেন্টে। তুই তো আমার 1 ইয়ার জুনিয়র। আপনি থার্ড ইয়ারে পড়েন দেখে তো মনে হয় না। তাই? হুম। আচ্ছা পর, আমি যাই। ম্যাডাম চলে গেল। পরের দিন সকালে আঙ্কেলকে নিয়ে অফিসে যাই। এরপর কলেজে চলে আসি। আজকে কলেজে আসা একটু দেরি হয়ে গেছে। দেখলাম স্যার ক্লাস নিচ্ছে। স্যার আসতে পারি? স্যার লেকচার বাদ দিয়ে আমার দিকে তাকালো, এরপর বলল। গিয়ে সিয়ামের পাশে বসলাম। এত দেরি করলি কেন? আঙ্কেলকে অফিসে দিয়ে আসতে দেরি হয়েছে, তাই আমারও দেরি হলো। আচ্ছা। ক্লাস শেষ করে ক্যাম্পাসে আসলাম। দেখি মায়া ওর বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। ওর মজা করে আড্ডা দেয়া বের করছি। এই মায়া শোন। আমার মুখে এমন ডাক শুনে সিয়াম, ইমন, ফয়সাল অবাক হয়ে গেল। তার চেয়ে বেশি অবাক হলো মায়ার বান্ধবীরা। কিরে আসছিস না কেন? মায়া রাগী লোক নিয়ে আমার দিকে আসলো। এভাবে ডাকছিস কেন? সম্মান দিয়ে কথা বল, না হলে ফোন করে সব বলে দেব। মায়া আরো রেগে গেল, কিন্তু কিছুই বলছে না। আমাকে অনেক জ্বালাইছিস, এখন তা সব উসুল করব। যা আমার জন্য সিগারেট আন। নেবার। ফোন বের করে বললাম, তাহলে কল দেই। থাক, কল করা দরকার নাই, আমি আনতেছি। কিছুক্ষণ পর মায়া সিগারেট নিয়ে চলে আসলো। আমি ওর থেকে সিগারেটটা নিয়ে বললাম, নেক্সট টাইম কাউকে ব্ল্যাকমেইল করার আগে আমার কথাটা মনে রাখবি, কেমন? আর এখন যা। ইমনের থেকে লাইটার নিয়ে সিগারেটটা ধরিয়ে খাওয়া শুরু করলাম। কিরে, কাহিনী কি? কিছুই বুঝলাম না।
এত কিছু তোদের বোঝা লাগবে না। তবে এখন থেকে মায়া আর আমাকে ডিস্টার্ব করবে না। ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে গেল। এই কয়েক মাসে আখি ম্যাডাম ও মায়ার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। দুজনেই আর আগের মতন অহংকারী নেই। আঙ্কেলের অফিসে কাজের জন্য 3 দিনের জন্য ঢাকার বাইরে গেছিলাম। 3 দিন পর কলেজে গেলাম। এই কয়েকদিনে মায়া অনেকবার কল করেছে, কিন্তু আমি ধরিনি। জানি কল রিসিভ করলেই কান ঝালাপাড়া করে দিবে। মায়া আমাকে দেখেই দৌড়ে এলো। এতদিন কোথায় ছিলি? এতদিন কই, মাত্র 3 দিন হলো, আমাকে জানাসনি কেন বল? ইচ্ছে হয়েছে তাই বলিনি। জানিস আমি তোকে কত মিস করেছি। এত মিস করা লাগবে না, এখন ক্লাসে চল। আজকে ক্লাস করব না, তোর সাথে আড্ডা দিব। বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ওই কি করছিস? জানিস সবাই কি ভাববে এমন করলে? কিভাবে ভাববে আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যার যা ইচ্ছে ভাবুক, তাতে আমার কি? অন্যটা খাই নাকি যে ওদের কথা শুনবো? আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? রিক্সা করে ঘুরবো। জানিস তো এসব আমার ভালো লাগে না। 3 দিন আমার সাথে কথা বলিসনি, এটা তার শাস্তি। আরে আমার ক্লাস করতে হবে। একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। বাধ্য হয়ে মায়ের সাথে ঘুরতে বের হতে হলো। রিক্সায় মায়ের পাশে বসে আছি। বাতাসে ওর চুলগুলো আমার মুখের উপর এসে পড়ছে। মায়া, তোর চুলগুলো তো আমাকে খুব জ্বালাচ্ছে। ঠিক করেছে। ভালো হচ্ছে না কিন্তু। চুপচাপ বসে থাক, না হলে ধাক্কা দিয়ে ফেলে দিব। এমন করিস কেন? কেমন করলাম? তোর পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, একটু রোমান্টিক হবি, তা না হয়ে কি সব আজে বাজে কথা বলছিস? তো তোর সাথে কেমন করব বল? কই, আমার পাশে তো কোনো সুন্দরী নাই। যে বসে আছে ও তো একটা ভূতনি। কি বললি? আমি বুঝনি। দাঁড়া, আজকে তোর ঘাড় মুটকে খাবো। শরীরে 100 কিলো মাংস নাই আর আসছে আমাকে খেতে। ভাগ এখান থেকে। দুজন খুনসুটি করতে করতে পার্কে চলে আসলাম। মায়া বায়না ধরলো আইসক্রিম খাবে, এনে দিলাম। বাচ্চা মেয়ের মতো আইসক্রিম খাচ্ছে আর আমি বসে বসে দেখছি। ওই এভাবে তাকিয়েছিস কেন? ভাবছি কোন বলদের কপালে যে যাবি তার জীবনটা তেজপাতা করে দিবি। কারো কাছে যাব না, দরকার হলে তোর গলায় ঝুলে পড়বো। আমি জেনে শুনে খস্তনিরে গলায় ঝুলতে দেব না। আমার বইয়েই গেছে। কিছুক্ষণ পর মায়া আবার বলল, আমি কি তোকে খুব জ্বালাই? আরে না, তোর সাথে ঝগড়া করতে অনেক ভালো লাগে। এভাবে সারাদিন যদি তোর সাথে ঝগড়া করতে পারতাম। আসতে বললো, কিন্তু আমি শুনে ফেলেছি। কি বললি? কিছু না, চল হাঁটি। এই দুপুরে না হাঁটলে হয় না? কোনো না নেই, চল। দুজন হাঁটতে হাঁটতে দিঘির পাড়ে চলে আসলাম। তাকিয়ে দেখি আখিও এক ছেলের সাথে বসে আছে। ছেলেটাকে চিনলাম না তো। আমি মায়াকে বললাম, একটু দাঁড়া, আমি 5 মিনিট পর আসছি। হাঁটতে হাঁটতে আখির কাছে গেলাম। আমাকে দেখেই আখি চমকে উঠলো। আমতা আমতা করে বলল, তুই এখানে কি করিস? দেখতে এলাম। তা ছেলেটাকে? ছেলেটা বলল, হাই, আমি জিসান, আখির সাথে পড়ি আর ওর বয়ফ্রেন্ড। আমি আখির দিকে তাকালাম। আমি বললাম, ম্যাডাম ছেলেটা যা বলছে তা সত্যি নাকি? আখি মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি বললাম, প্রেম করলেন আর ট্রিট দিলেন না, এটা মানতে পারছি না। মায়া বলল, কে প্রেম করছে? ওই তোকে না এখানে আসতে না করেছি, তারপরও কেন আসলি? ওদের দুজনকে দেখিয়ে বললাম, এ হচ্ছে আমার আখি ম্যাডাম আর উনি হচ্ছে ম্যাডামের বয়ফ্রেন্ড। তাই মেয়েটাকে আমার বান্ধবী প্লাস বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? আরে না, আমরা দুজন ভালো বন্ধু। দেখো, আমাদের মতো বেস্ট ফ্রেন্ড থেকে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যেও না। আমি মায়ের দিকে তাকালাম, দেখিও আমার দিকে তাকিয়ে আছে। এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আখি বলল, তা মায়া এত মনোযোগ দিয়ে কি দেখো? আখির কথায় মায়া লজ্জা পেয়ে গেল। বুঝেছি, লজ্জা পেতে হবে না। দেরি না করে মনের কথা বলে দিবা, কেমন? কি মনের কথা বলবে? যেদিন বলবে সেদিন বুঝবি। আমার এত বোঝার দরকার নাই, সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। মায়াকে বললাম, ওই হা করে পরে তাকিয়ে থাকিস, এখন চল। আখি আর জিসানের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ওই ওরকম হা করে তাকিয়েছিলি কেন? কখন? একদম মিথ্যা বলবি না, বল কেন? ভাল লাগে দেখতে, তাই তাকিয়েছিলাম। এভাবে আর তাকিয়ে থাকতে পারবি না। মায়া মনটা খারাপ করে বলল, আচ্ছা এখন তাহলে চল। এরপর মায়াকে নামিয়ে দিয়ে আমি আঙ্কেলের অফিসে চলে আসলাম। দেখতে দেখতে আরো 1 বছর কেটে গেল। এই 1 বছরে মায়া আর আমি আরো ক্লোজ হয়ে গেছি। এক কথায় আমি মায়াকে ভালোবেসে ফেলেছি। আমি তো এতিম, যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে ওর সাথে বন্ধুটাও নষ্ট হবে। এই ভয়ে বলতে পারছি না। আর কলেজে এসে দেখি মায়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমার খুব রাগ হচ্ছে, ওই ছেলের সাথে এত কিসের কথা বলে। ফয়সালকে বললাম, মায়ের সাথে যে ছেলে বসছে ওরে চিনিস? কয়েকদিন ধরে দেখছি ওই ছেলের সাথে বেশি মিশছে। নাম কি ছেলেটার? আতিক। আচ্ছা, আমি দেখছি আতিককে। তুই যে মায়াকে ভালোবাসিস, মায়াকে বলছিস না কেন? ভয় লাগছে যদি আমাকে না করে দেয়। আরে মনের কথা চেপে রাখতে নেই, বলে দেন, না হলে পস্তাবি।
আফসোস করবি আর মনে মনে বলবি কেন বলছিলাম না। কিভাবে বলবো? আরে তুই যদি এই কথা বলিস তাহলে অন্যেরটা বলা আর নিজেরটা বলার মধ্যে দিনরাত তফাৎ আছে, সেটা বুঝিস না কেন? সেটা আমরা জানি, কিন্তু তোকে বলতে হবে। আচ্ছা বলবো, কিন্তু কোথায়? বিকেলে পার্কে বলতে পারিস, এটাই ভালো হবে। ওকে, আজই তাহলে মনের কথা বলে দেবো। হেঁটে মায়ের কাছে গেলাম। মায়া আমাকে দেখেই বলল, অনেক, এই কয়দিন কোথায় ছিলি? তোকে তো দেখলামই না। কাজ ছিল এজন্য আসতে পারিনি। তা ছেলেটা কে? ও আমার নতুন বন্ধু, নাম আতিক। শুধু বন্ধু নাকি আরো কিছু? বললাম তো বন্ধু। তোর সাথে আমার কিছু কথা আছে। তো বল। এখানে না। তো কোথায়? বিকালে পার্কে আসিস, তখন বলবো। বিকেলে তো আতিকের সাথে ঘুরতে যাব, বিকেলে পারবো না। আচ্ছা তাহলে থাক, আমি যাই। আমি চলে আসতে লাগলাম। মায়া আমাকে আটকালো না। কথা বলছিস? হুম। কি বললো? সে এখন তার নতুন বন্ধু নিয়ে বিজি, আমাকে সময় দেওয়ার টাইম নেই। আসলে সব মেয়ে একই রকম। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কলেজ শেষে আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রুমে মন খারাপ করে বসে আছি, এমন সময় আখি ম্যাডাম এলো। আমাকে দেখেই বলল, অমন করে আছিস কেন? কিছু না, এমনিতেই। আরে বল। আব্বু আম্মুর কথা মনে পড়ছে। আরে মন খারাপ করিস না, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি? আগামী মাসের 10 তারিখে আমার আর জিসানের বিয়ে। আর শোন, জিসানের একটা বোন আছে, ওর সাথে তোর লাইন করিয়ে দিব। এবার তো খুশি হ। এমনিতে মায়া আমাকে ইগনোর করে চলেছে, তার উপর আখির এমন কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। চুপ করে আছিস কেন? কথা বল। আপনার ননদ আমার লাগবে না, এমনিতে আমি হ্যাপি আছি। না নীলি, কিন্তু আমার বিয়ে সব কাজ কিন্তু তোকেই করতে হবে। আচ্ছা করব, এখন একটু একা থাকতে দেন। দুদিন পর কলেজে যাওয়ার সময় দেখলাম মায়া আতিকের বাইকের পেছনে বসে আছে। আমি গাড়িতে থাকায় হয়তো খেয়াল করেনি। রাস্তার পাশে গাড়ি পার্কিং করে মায়াকে কল দিলাম। দুবার রিং হওয়ার পর কল রিসিভ করলো। হ্যালো মায়া, কোথায় তুই? আমি অনেক অসুস্থ রে, বাসায় শুয়ে আছি। একটু আগেই দেখলাম বাইকে করে ঘুরছে, আর এখন বলছে অসুস্থ। কি মিথ্যা বলছে। কিন্তু ওরে বুঝতে না দিয়ে বললাম, আচ্ছা শুয়ে থাক আর ওষুধ খা। কল কেটে দিলাম। কি দরকার এমন মিথ্যাবাদীর সাথে কথা বলা? কিন্তু বেহায় এমন তাও মানে না। কলেজে আর গেলাম না, অফিসে ফিরে আসলাম। কিছুদিন কেটে গেল, আগের মতো কলেজে যাই না, শুধু আঙ্কেলকে নিয়ে অফিসে যাই আর বাসায় আসি। অনেক চেষ্টা করেও মায়াকে বলতে পারছি না, মন খালি ওকেই ভাবে। কি যে করি, সিদ্ধান্ত নিলাম আমার মনের কথা বলেই দিব। হ্যাঁ, যা হবার হবে। মায়াকে ফোন করে বিকালে পার্কে আসতে বললাম, ও রাজি হলো। 4টায় পার্কে এসে বসলাম। মায়া আসবে 4:30টায়। নিজেকে একটু প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করছি। একটু পর মায়া আসলো, আমাকে বলল, কি বলবি তাড়াতাড়ি বল, আমার একটু তাড়া আছে। আসলে কথাগুলো কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। এত ভাবাভাবির কি আছে, যা বলতে চাস বলে ফেল। আমি তোকে ভালোবাসি। কি বললি? বললাম আমি তোকে ভালোবাসি। দেখ অনেক, মজা করবি না। মায়া, আমি মজা করছি না, সত্যি আমি তোকে ভালোবাসি। তোকে বন্ধু ভেবেছিলাম, আর তুই বন্ধুত্বের দাম এভাবে দিলি? ভালোবাসা তো অন্যায় না। তোর মতো ছোট লোকের সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আর হ্যাঁ শোন, আমি আতিককে ভালোবাসি, আতিকও আমাকে অনেক ভালোবাসে। আর আমার সাথে যোগাযোগ করবি না। মায়া শোন, এভাবে ছেড়ে যাস না। মায়া আমার কথা না শুনে চলে গেল। আসলে ও সত্যিই তো বলছে, আমার কি আছে যে আমাকে ভালোবাসবে। এতদিন ওদের সাথে থেকে ভুলেই গেছিলাম আমি এতিম। মন খারাপ করে বাসা চলে আসলাম। আর কিছুদিন পর আখি ম্যাডামের বিয়ে উপলক্ষে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখছি, যাতে মায়াকে ভুলে থাকতে পারি, কিন্তু পারছি না। পরের দিন আঙ্কেল আমাকে কিছু ফাইল দিয়ে বলল, এগুলো নিয়ে 7 রেস্টুরেন্টে যাবে। ওখানে টেবিল নাম্বার 15তে কালো জ্যাকেট পরা একটা লোক বসে আছে, দেখবে। ওখানে গিয়ে এগুলো দিবে। আচ্ছা। ফাইলগুলো পাশের সিটে রেখে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। একটু পরে রেস্টুরেন্টে চলে আসলাম। 15 নম্বর টেবিলে দেখি আঙ্কেলের বর্ণনা দেওয়া লোকটা বসে আছে। টেবিলের কাছে যেতেই ভদ্রলোক বলল, বসো। আমি চেয়ারে বসলাম। কি খাবে, চা নাকি কফি? কিছুই খাবো না, আপনি এই ফাইলগুলো নিন। লোকটা আমার থেকে ফাইলগুলো নিয়ে সেগুলোতে চোখ বোলাতে লাগলো। আমি পাশে তাকাতেই চমকে উঠলাম, এ তো আতিক, কিন্তু ওর সাথে মেয়েটিকে। আড়ি পেতে ওদের কথা শুনতে লাগলাম। মেয়েটা ওকে বাবু বলছে, তার মানে ওদের মাঝে কিছু একটা আছে। কিন্তু আতিক তো মায়াকে ভালোবাসে, আবার এখানে আরেকটা মেয়েকে বাবু শোনা বলছে, তার মানে আতিক একটা প্লে বয়। এভাবে মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে। কিন্তু ওগুলো মায়াকে বললে তো উল্টা আমাকে বকবে। এজন্য বুদ্ধি করে গোপনে কয়েকটা ফটো তুললাম। এরপর রেস্টুরেন্ট থেকে চলে আসলাম। ভাবলাম মায়াকে সরাসরি বলাটাই বেটার হবে।
এজন্য মায়াকে কল দিলাম। 3 বার রিং হওয়ার পর রিসিভ করলো। তোকে না ফোন দিতে মানা করছি, তারপর কেন কল করছিস? মায়া, আমাকে ভুল বুঝিস না, একটা জরুরি কথা বলার জন্য তোকে কল করছি। কি কথা? ফোনে বলা যাবে না। আচ্ছা, কোথায় তুই? বাসাতে। আমি 2 মিনিট পর তোর বাসার সামনে আসছি, নিচে আয়। মায়ের বাসার সামনে এসে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে মায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর মায়া এলো। কি বলবি বল। আতিক কি সত্যি তোকে ভালোবাসে? হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? যা বলছি তার উত্তর দে। আতিক আমাকে অনেক ভালোবাসে। আতিক মোটেও তোকে ভালোবাসে না। কি সব আজে বাজে বলছিস? আমি সত্যি বলছি, আজকে আতিককে দেখলাম সাত রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে। আমার কথা শেষ না হতেই মায়া আমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। তোর এত সাহস কি করে হয় আমার আতিককে নিয়ে বাজে কথা বলার? তুই কি ভেবেছিস আতিককে নিয়ে মিথ্যা কথা বললে আমি বিশ্বাস করে নিব আর তোকে ভালোবাসবো? তোর ধারণা ভুল, আর আমার চোখের সামনে থেকে যা বলছি। মায়া আতিকের প্রেমে অন্ধ হয়ে গেছে। আমি যতই বলি না কেন ও আমার কথা বিশ্বাস করবে না। আর কোনো কথা না বলে গাড়িতে উঠলাম। ফোনটা বের করে আতিকের সাথে মেয়েটার তোলা পিকগুলো মায়ের মেসেঞ্জারে দিয়ে দিলাম। বাসায় এসেই আঙ্কেলকে বললাম ফাইলগুলো দিয়ে এসেছি। আমাকে ফোন করছিলি? উনি ফাইলগুলো পেয়েছেন? আচ্ছা শোনো, আখির বিয়ে বেশি দিন নাই, হাতে মাত্র 10 দিন আছে। আমি ব্যবসার কাছে ওকে তেমন সময় দিতে পারি না। আচ্ছা আঙ্কেল। পরের দিন আখির বিয়ের শপিং করলাম। রুমে বসে ফেসবুক চালাচ্ছি, এমন সময় আখি এলো। কি করিস? ফেসবুক চালাই। তা কয়টা মেয়ের সাথে লাইন মারিস? ম্যাডাম, আমি সেরকম ছেলে না, বুঝলেন। দেখি তোর ফোনটা দে তো। কি করবেন? চেক করে দেখি। আখি ম্যাডামকে ফোনটা এগিয়ে দিলাম। কিছুক্ষণ টিপাটিপি করে বলল, বাহ, তুই তো আসলেই দেখছি ভদ্র। সেটা সবাই বলে। আসলে তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, মাফ করে দে। ম্যাডাম, এসব কি বলছেন? আমি তো অনেক আগে আপনাকে মাফ করে দিয়েছি। কয়েকদিন পর বিয়ে, এরপরে পরের ঘর চলে যাব, তখন তোকে আর আব্বুকে অনেক মিস করব। আমিও মিস করব। তা তোর মায়া কেমন আছে? মায়ের কথা বলেই আমার মনটা খারাপ করে দিল। ওই, মন খারাপ করে আছিস কেন? মায়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? তেমন কিছু না, এমনিতেই মন খারাপ। আচ্ছা, মন খারাপ করিস না, আমি যাই, কিছু কাজ আছে। আখি ম্যাডাম চলে গেল। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজকে আখি ম্যাডামের বিয়ে। বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাসাতে অনেক লোকজন। আঙ্কেল আমাকে বলল, কিছুক্ষণ পর বরযাত্রী আসবে, ওদের দেখাশোনার দায়িত্ব তোমার। আচ্ছা আঙ্কেল, আমি সব সামলে নিব। দেখতে দেখতে 2 ঘন্টা চলে গেল, কিন্তু বর এলো না। আঙ্কেলকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল, বর আসতে এত দেরি করছে কেন? জানি না বাবা, ওরা কেউ ফোন রিসিভ করছে না, কি যে হলো। আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি। আমি একটু দূরে এসে জিসানের নাম্বারে কল করলাম। 2 বার রিং হলো, কিন্তু কেউ ধরলো না। অনেকবার রিং করার পর একজন মহিলা কল রিসিভ করলো। হ্যালো জিসান ভাই, কোথায় তোমরা? বাবা, জিসান আর এই দুনিয়ায় নেই। একজন মহিলা এই কথা বলে কান্না শুরু করলো। আজকে ওর বিয়ে, আর কি সব আবল তাবল বলছেন। ছেলেটা বিয়ে করার জন্য যাচ্ছিল, হঠাৎ করে ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে নেওয়ার আগেই দুনিয়া ছেড়ে চলে যায়, আর আমি সন্তান হারা হয়ে যাই। জিসানের মৃত্যুর খবর শুনে মনে হলো আমার পায়ের নিচের মাটি সরে গেল। এখন আঙ্কেল, আখি ম্যাডামকে কি বলবো? ম্যাডাম তো জিসানকে না পেলে বাঁচবে না। আমাকে বসে পড়তে দেখে আঙ্কেল দৌড়ে এসে আমার কাছে এলো। কি হলো তোমার, এভাবে বসে পড়লে কেন? আঙ্কেল, সত্যিটা শোনার আগে নিজেকে শক্ত করেন। কি সত্যি? জিসান আর এই দুনিয়ায় নেই। নেই মানে কোথায় গেল? জিসান কার অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়, এজন্য ওরা কেউ আপনার ফোন ধরছিল না। আঙ্কেল, এই কথা শুনে মনে হলো হাই ভোল্টেজের শক খেলো। আঙ্কেল একেবারে হতবাক হয়ে গেছে। উনি কিছুই বলছেন না। ততক্ষণে সারা বিয়ে বাড়িতে খবর হয়ে গেছে এই অপয়া মেয়ের জন্য ছেলেটা মরলো। না জানি কত ছেলে এই মেয়ের জন্য মরবে। মানুষের কথা শুনে অবাক হয়ে গেলাম। বর দুর্ঘটনায় মারা গেল, অথচ দোষ আখি ম্যাডামের দিচ্ছে। এমন অপবাদ দিলে সত্যি সত্যি বিয়ে হওয়া মুশকিল। কোথা থেকে এক লোক এসে বলল, মিস্টার আশরাফ চৌধুরী, আপনাকে আগেই বলেছিলাম আপনার মেয়ের সমস্যা আছে, যার জন্য একটা ছেলেকে মরতে হলো। এমন অপয়া মেয়ে জীবনও দেখিনি। এমন মেয়ে বাড়িতে থাকলে আমাদেরও অভিশাপ লাগবে। যাই তাড়াতাড়ি। আরো মানুষ নানান কথা বলছে। আঙ্কেল খালি চুপ করে শুনে যাচ্ছে। কিছুক্ষণ পর আঙ্কেল সবার উদ্দেশ্য করে বলল, আমার মেয়ের বিয়ে আজই হবে এবং আপনাদের সবার সামনেই হবে। আমি আঙ্কেলকে বললাম, এত তাড়াতাড়ি বর কোথায় পাবেন? কেন, তুমি তো আছো, প্লিজ বাবা, না করো না।
এতে আমার আর আমার মেয়ের সম্মান জড়িয়ে আছে। আঙ্কেল, আখি ম্যাডাম আমার বড়, আর তাছাড়া উনি জিসানকে ভালোবাসে, আমাকে মানবে না। যদি আমার কথা না শুনো তাহলে আমার মরা মুখ দেখবে, বলে দিলাম। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, এরপর বুঝছি মা বাবা ছাড়া বাচ্চা কতটা কঠিন। এখন আপনাকে বাবার মতো পেয়েছি, এত তাড়াতাড়ি আপনাকে হারাবো না আঙ্কেল। আপনি যা বলবেন তাই হবে, তবুও মরার কথা বলবেন না। আচ্ছা তাহলে গিয়ে রেডি হও। কিছুক্ষণ পর আমার আর আখি ম্যাডামের বিয়ে পড়ানো হবে। সন্ধ্যার পর বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আমার বিয়ে হবে এজন্য সিয়াম, ফয়সাল আর ইমনকে ফোন করে আসতে বলি। হারামি তিনটা অনেক জ্বালিয়েছে। রাত 10টা বেজে গেছে, ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর ভাবছি কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল। আরে শালা, এখানে কি সারা রাত দাঁড়িয়ে থাকবি? বাসর করবি না? কবুল বলার সময় আখিকে দেখেছিলাম, সে কি ভয়ানকভাবে তাকিয়েছিল আমার দিকে। আমার তো এক্ষুনি কলেজা শুকিয়ে গেছে, সারা রাত তো পড়েই আছে। বলদ, মেয়েরা এমন একটু করেই থাকে, তুই ভয় পাস না। আরে এত দেরি করছিস কেন? ওরে ধরে নিয়ে গিয়ে রুমে দিয়ে আসি। এরপর হারামিগুলো জোর করে আখি ম্যাডামের রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকে দেখি আখি ম্যাডাম কান্না করছে। ভয়ে ভয়ে আখি ম্যাডামের কাছে গিয়ে বললাম, ম্যাডাম কান্না থামছেই না, কান্না করেই যাচ্ছে, প্লিজ ম্যাডাম কানবেন না। ভালোবাসা হারানোর কষ্ট তুই কি বুঝবি? তুই তো চেয়েছিস এই সম্পত্তির মালিক হতে, তাই না? আমি তোর সব প্ল্যান বুঝে ফেলেছি। তুই নিশ্চয়ই আমার জিসানকে মেরেছিস, না হলে আমার জিসান বেঁচে থাকতো। ম্যাডাম কি সব বলছেন? আমি কেন জিসানকে মারতে যাব? ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। আমি গালে হাত দিয়ে বসে বললাম, একটা কথাও বলবি না। চাকর চাকরের মতো থাকবি, আমার স্বামী হওয়ার চেষ্টা করবি না। আমি জিসানকে ভালোবেসেছি আর ওকেই ভালোবেসে যাব। আমি কোথায় যাব? জানি না কোথায় যাবি, তবে আমার বিছানায় থাকতে পারবি না। আমি আর কোনো কথা না বলে সোফাতে শুয়ে বললাম, শালার একে তো ভালোবাসাই পেলাম না, আবার যার সাথে বিয়ে হলো সে আমাকে ভালোবাসে না। কি আজব কপাল আমার। তাকিয়ে দেখি ম্যাডাম কত আরামে শুয়ে আছে, আর আমি ছোট সোফায় শুয়ে আছি। কত শখ ছিল বাসর রাতে বিড়াল মারবো, কিন্তু উল্টো থাপ্পড় খেতে হলো। সকালে উঠে দেখি আখি ম্যাডাম রুমে নাই। যাক, এখন আপাতত শান্তি করে বিছানায় শুয়ে থাকতে পারবো। টুপ করে নেমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আহ কি শান্তি। এবার ঘুমে চোখ জুড়িয়ে আসছে, প্রায় ঘুমিয়ে পড়েছি। মনে হলো ক্যাচ করে কেউ দরজা খুললো। চোখ মেলে দেখি দরজা যেমন আটকানো ছিল তেমনই আছে। তাহলে শব্দ হলো কোথায়? বাথরুমে কেউ নাই তো। ঘুরে বাথরুমের দিকে তাকালাম, আখি ম্যাডাম মাত্র বাথরুম থেকে বের হয়েছে। দেখলাম গোসল করেছে, ভেজা চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। অনেক সুন্দর লাগছে এই অবস্থায় দেখি। আমাকে বিছানায় দেখে বলল, ওই তুই আমার বিছানায় কেন? নাম বলছি। এমন করো কেন? তুই আমাকে তুমি করে বলছিস কোন অধিকারে? তুমি তো আমার বিয়ে করা বউ, তুমি বললেই তো পারো। তুমি বলতেই পারি। তোকে আমি স্বামী মানি না, আর আমাকে তুমি বলবি না, ম্যাডাম বলে ডাকবি। আর একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, মনে থাকে যেন। আমাকে বিয়ে করেছিলেন কেন? বাবার জন্য। উনি আমাকে বলছেন যদি তোরে বিয়ে না করি তাহলে ওনার মরা মুখ দেখতে হবে। আমাকে যখন মানবেন না তাহলে ডিভোর্স দিন। বাবা যতদিন বেঁচে আছে ততদিন চুপ করে থাকবি, তারপর তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। কথা শুনে মনে হচ্ছে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিই, কিন্তু আঙ্কেলের মেয়ে জন্য কিছুই বললাম না। ওই নাম আমার বিছানা থেকে। আমি কিছু না বলে চুপচাপ নেমে আসলাম। কিছুক্ষণ পর নাস্তা করে রুমে এসে ফোনে গেম খেলতে লাগলাম। একটু পর ইমন কল করলো। আরে না, তা বল কেমন আছিস? বউ পেয়ে বন্ধুদের ভুলে গেলি? এই তো আছি, তোর কি খবর? বাসর রাত কেমন কাটলো? বাসর রাত এত মজার কাটবে কল্পনাও করতে পারিনি। এত মজা তোদের বোঝাতে পারবো না। তাহলে তো বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। আঙ্কেলকে বলবো নাকি? আরে মজা করছিলাম। কলেজে আসবি কবে থেকে? কাল থেকে। নতুন নতুন বিয়ে করলি, একটু ভাবিকে সময় দিবি, তা না করে এত তাড়াতাড়ি কলেজে আসবি। কেমন অবস্থা আছি সেটা আমি বুঝছি। কোন দুঃখে যে এই ডাইনিকে বিয়ে করলাম। কি হলো, কথা বলছিস না কেন? আরে এমনিতে অনেকদিন গ্যাপ দিছি, পড়া তেমন হচ্ছে না। কলেজ মিস দিলে আরো পড়া পিছিয়ে যাব। আচ্ছা তাইলে রাখি, ভালো থাকিস। ইমন কল কেটে দিল। রাতে খাওয়ার সময় আঙ্কেল বলল, অনেক কাজ করছি, এখন আমার বিশ্রামের প্রয়োজন। তাহলে রুমে গিয়ে রেস্ট নেন। আমি এই রেস্ট নেওয়ার কথা বলিনি, আমি আমার কাজ থেকে অবসর নিতে যাচ্ছি। তাহলে এসব দেখবে কে? তুমি। আমি? কেন? আমার ছেলে নাই, তুমি আমার ছেলের মতো, আমার মেয়ের জামাইও, তাই তোমারই উপর এসব দেখাশোনার দায়িত্ব পড়ে। আঙ্কেল আমি এসব কিছু বুঝি না।
প্রথমে আমিও বুঝলাম না, আস্তে আস্তে সব শিখে গেছি। আগে আমার পড়াশোনা কমপ্লিট করব, তারপর অফিসে বসবো। এর আগে কিছুই করব না। আর 1 বছর লাগবে তোমার পড়াশোনা শেষ হতে। এর ভিতর মাঝে মাঝে অফিসে আসবে, তাহলে বুঝবে কিভাবে কি করতে হয়। আচ্ছা আঙ্কেল। খেতে খেতে আখির দিকে তাকালাম, দেখি আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। এখন আর নিচতলায় আমার রুম নাই, দোতলায় ম্যাডামের রুমই আমার রুম। সোফায় বসে গেম খেলছি। এমন সময় ম্যাডাম বউ রুমে এলো। আমি তাকালাম না, তাকালে আবার ধমকানো শুরু করবে। আমার সম্পত্তির দিকে ভুলেও চোখ তুলে তাকাবি না। আমি আপনার সম্পত্তির দিকে কখন নজর দিলাম? ওই যে অফিসে বসবি। আমি কি নিজের সাথে বসতে চাইছি, নাকি আপনার আব্বু আমাকে বসাতে চাইছে? আখি ম্যাডাম চুপ করে আছে। আমি আবার বললাম, ম্যাডাম আমি নিজের সাথে আপনাকে বিয়ে করিনি, আপনার আব্বুর দিকে তাকিয়ে বিয়ে করেছি। না হলে আমার তো শখ নাই যে জেনে শুনে সাপের গর্তে হাত দিব। আর আপনার কোম্পানিতে বসায় বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমি গরিব হতে পারি, কিন্তু লোভী না। কিছুদিনের ভেতর আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। কথাগুলো বলে কানে হেডফোন গুঁজে সমাজ ভাইয়ের ব্যর্থ গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর সোফাতেই ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ম্যাডাম এখনো ঘুমাচ্ছে। ডাক দিলাম না, যদি আবার বকে। ছাদে আসলাম, দেখি ফুল গাছগুলো শুকিয়ে গেছে। নিচ থেকে পানি এনে গাছগুলোতে পানি দিলাম। 8টা বেজে গেছে, 9টার ক্লাস আছে। নাস্তা করে কলেজে যেতে হবে। নাস্তার টেবিলে বসতেই আঙ্কেল বলল, আকি আজ থেকে অনেকের সাথে ভার্সিটি যাবে। ও তোমাকে নামিয়ে দিয়ে যাবে, আবার আসার সময় নিয়ে আসবে। কোনো কিন্তু না, আমি যা বলছি তাই শুনতে হবে। আখি খাওয়া দাওয়া বাদ দিয়ে উঠে চলে গেল। আমি খেয়ে রুমে চলে আসলাম। রুমে আসতেই এক গাদা ঝাড়ি দিল। চুপচাপ সেগুলো হজম করলাম। এরপর রেডি হয়ে বের হয়ে আসলাম। নিচে এসে দেখি আঙ্কেল অফিসে চলে গেছে। আমি দেরি না করে বাসা থেকে বের হয়ে রিক্সা ভাড়া করে কলেজে চলে আসলাম। বন্ধু, বিয়ে করলি ফাটি দিলি না? বিয়ে যে এমন ভাবে হবে আমি কি জানি? আর জানলে। থেমে গেলি কেন বল? আরে কিছু না, চল ক্লাসে যাই। ক্লাসে গিয়ে মায়ের সাথে দেখা হয়ে গেল। ওকে দেখে মনে হলো ও ভালো নেই। ও ভালো থাকুক বা না থাকুক তাতে আমার কি। আমি গিয়ে সিয়ামের পাশে গিয়ে বসলাম। ক্লাসে এসে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় মায়া এলো। অনেক, তোর সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি আসতে পারেন। মায়া গেল না, ওভাবে দাঁড়িয়ে রইল। ফয়সালা, রিমন আমার সাথে চল। ওরা চলে গেল। কি বলবেন বলেন, আমার হাতে বেশি সময় নাই। আপনি করে বলছো কেন? তুমি বা তুই বলার অধিকার নাই তো, সো আপনি বলাটাই বেটার। আমি সেদিন ব্যবহারের জন্য সরি। সত্যি আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। এ কি করছেন ম্যাডাম? আপনি কোথায় আর আমি কোথায়? আমার মতো এতিমের কাছে সরি বললে আপনার মান সম্মান থাকবে না। আমি আতিকের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। এর জন্য তোমার মতো ভালো বন্ধুকে অবিশ্বাস করেছি, আবার গায়েও হাত তুলেছি। কিন্তু তোমার দেওয়া ছবিগুলো দেখার পর থেকে আতিকের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করি। 2 দিন ফলো করার পর ওর আসল চেহারা সামনে আসে। এরপর থেকে ওর সাথে ব্রেকআপ করে দিছি। এরপর তোমাকে অনেকবার ফোন করেছি, কিন্তু তুমি আমাকে ব্লক লিস্টে রেখেছো। এর জন্য যোগাযোগ করতে পারিনি। প্লিজ আমাকে মাফ করো। ম্যাডাম, গরিব মানুষরা এসব মনে রাখলে তাদের দিন চলে না। আর আমি আপনার কথায় কিছুই মনে করিনি। আসলে ওটা আমার কপালেই ছিল। তাহলে আমরা বন্ধু? ম্যাডাম, যে সম্পর্ক একবার ভেঙে যায় সেটা আর জোড়া লাগাতে চায় না, লাগলেও দাগ থেকে যায়। থাকুক দাগ। ম্যাডাম, আমাকে যেতে হবে বলে ওখান থেকে উঠে পড়লাম। এমনিতেই মায়াকে ভালোবাসতাম, হয়তো এখনো ভালোবাসি। আর ওকে এত সহজে ভুলতে পারবো না। কিন্তু ওর সামনে আর একটু থাকলে নিজ থেকে ওর প্রতি দুর্বল হয়ে যাব। কি দরকার পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগানো? বাসায় চলে আসলাম। এসে রুমে শুয়ে পড়লাম। কিছুক্ষণের ভেতর ঘুমিয়ে পড়ি। গালে প্রচন্ড ব্যথায় ঘুম হয়ে গেল। চোখ খুলে দেখি আখি দাঁড়িয়ে আছে। তোরে কতবার বলছি আমার বিছানা টাচ করবি না, তারপরেও কেন শুয়েছিস? ম্যাডাম, আসলে অনেক ঘুম পেয়েছে, এজন্য ভুলে ঘুমিয়ে পড়েছি। সরি, আর এমন হবে না। মনে থাকে যেন। আর আমার চোখের সামনে থেকে ভাগ। এত টর্চার আর ভালো লাগছে না। ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। বিকেলে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় আসলাম। রাতে আঙ্কেল বলল, তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ আছে। আঙ্কেল একটা খাম এগিয়ে দিয়ে বলল, এটা খুলে দেখো, তাহলে বুঝতে পারবে। আখি খামের মুখ ছিঁড়ে ফেললো। ভেতরে কি আছে দেখার জন্য আমি উৎসুকভাবে তাকিয়ে আসি। আখি ম্যাডাম খামের ভেতর থেকে 2টো কাগজ বের করলো। আমি একটা হাতে নিয়ে দেখলাম এটা কোনো হোস্টেলের টিকিট। হোস্টেলের নাম হোস্টেল ক্লিপিং। এমন নামের হোটেল তো বাংলাদেশে নাই। চোখ বুলিয়ে তাকিয়ে দেখি এটা একটা সুইজারল্যান্ডের জেনেভা শহরের একটা হোটেলের নাম।
আঙ্কেল, এটা তো সুইজারল্যান্ডের হোটেলের নাম, এটা দিয়ে আমরা কি করব? কাল সকালে তোমরা দুজনে সুইজারল্যান্ডে হানিমুনে যাচ্ছ। কি? আমাদের না জানিয়ে এটা ঠিক করনি? তোমাদের দুজনকে সার্ভে দিছি। এই নাও তোমাদের পাসপোর্ট আর ভিসা। আমি কি বলবো ভেবে পেলাম না। চুপচাপ রুমে এসে সোফায় শুয়ে পড়লাম। একটু পর আখি এলো, এসেই আমাকে ঝাড়ি দিতে লাগলো। আমার উপর রাগ দেখান কেন? তো কার উপর রাগ দেখাবো? আপনার আব্বুর উপর রাগ দেখান, যত সব পাগলি এসে ঘাড়ে চেপে বসেছে। ওই কি বললি? এত কাছের কথা শুনতে পান না? আপনার কানে সমস্যা আছে, ডাক্তার দেখান। আখির দিকে তাকালাম, দেখি রেগে আমার দিকে তাকিয়ে আসছে। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। সকালে সবকিছু রেডি করে নিলাম। আঙ্কেল এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গেল। জেনেভা এয়ারপোর্টে নেমে দেখি এখানে সকাল হয়েছে। যাই হোক, এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সিওয়ালাকে বললাম হোটেল ক্লিপিং এ যাবেন। আমি আর কি ট্যাক্সিতে উঠলাম। ট্যাক্সি চলতে শুরু করলো। আশপাশের বাসাগুলো চমৎকার। কিছু দূর পর পর একটা করে ঝিল দেখতে পাচ্ছি, মনে হচ্ছে নেমে সাঁতার কাটি। আসলে এত সুন্দর জায়গা আগে কখনোই দেখিনি। আখি ম্যাডামও তাকিয়ে বাইরের সৌন্দর্য দেখছে। এই যে ম্যাডাম। ডাকছিস কেন? জায়গাগুলো অনেক সুন্দর না? সুন্দর। যদি আজ জিসান বেঁচে থাকতো তাহলে আমার চেয়ে সুখী কেউ হতো না। কিন্তু আমার কপাল কি, বিয়ে হলো এক ড্রাইভারের সাথে, তাও সে আমার চেয়ে ছোট। ওরে আমি কখনো মানতে পারবো না। আপনি মানেন বা না মানেন, আমি কিন্তু হানিমুন করবই করব। উল্টা পাল্টা কিছু করার কথা ভাবলে তোরে লাথি মেরে বের করে দিব। এরপর দেখাবো কিভাবে বাংলাদেশে যাস। ম্যাডাম, আপনি এত আনরোমান্টিক কেন? বেশি কথা বললে কিন্তু সত্যি সত্যি বের করে দিব। আমি আর কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। কিছুক্ষণ পর হোটেলে এসে পড়লাম। আগেই যেহেতু রুম বুকিং করা আছে, এজন্য কোনো সমস্যাই হলো না। ব্যাগ নিয়ে রুমে আসলাম। রুমে একটাই বেড। এখানেও মনে হয় সোফাতে ঘুমাতে হবে, কিন্তু রুমে তো কোনো সোফা নাই। তাহলে কি ফ্লোরে? এমনিতেই এই সময় ভালোই ঠান্ডা লাগছে, ফ্লোরে ঘুমালে নিশ্চয়ই অসুখ হবে। ওই কি ভাবছিস? কিছু না, রুম দেখছি। রুম দেখার কি আছে? আগে মনে হয় রুম দেখিসনি। দেখছি, কিন্তু এমন টাইপের রাজকীয় রুম দেখিনি। আচ্ছা ম্যাডাম, আমরা সুইজারল্যান্ডে কতদিন থাকবো? 10 দিন। জেনেভায় 3 দিন, জুরিখে 4 দিন, আর বেন শহরে 3 দিন থাকবো। এই 10 দিনে ঘোরাঘুরির জন্য ম্যাডাম যে প্ল্যান করেছিল সেই অনুযায়ী ম্যাডামকে ঘুরিয়েছি। আজকে আমাদের শেষ দিন, কাল আবার আমরা দেশে ফিরে যাব। এই কয়দিনে ম্যাডাম আমার প্রতি অনেক সন্তুষ্ট। আজকে ম্যাডামকে দেখে মনে হচ্ছে অনেক খুশি। একটু পর ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলো। ম্যাডাম কি করছেন? অনেক, আমি আজকে অনেক খুশি। তোকে অনেক ধন্যবাদ। আমি এমন কিছু করিনি যার জন্য ধন্যবাদ দিতে হবে, বরং ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত। আপনার জন্য আমার স্বপ্নটা পূরণ হলো। এখন থেকে তোর স্বপ্ন আমি পূরণ করব। আসতে বললো, আমি শুনতে পেলাম না। বিড়বিড় করে কি বলছেন? কিছু না, তাড়াতাড়ি যেতে হবে, আজ রাতে ফ্লাইট। আচ্ছা চলেন। একটা গাড়ি ভাড়া করে হোটেলে গেলাম। সারা রাস্তা ম্যাডাম আমার কাঁধে রেখে এসেছে, মানা করতে চেয়েও পারিনি। হোটেলে এসে ব্যাগপত্র নিয়ে বের হয়ে আসলাম। হোটেলের বাইরে এসে একটা ওভার গাড়ি ভাড়া নিলাম। গাড়িটা শপিং মলে এসে থামাতে পারলাম। ম্যাডাম বলল, এখন কি করবি? আঙ্কেলের জন্য কিছু কিনতে হবে। ভালো কথা মনে করেছিলি, চল সাথে আমিও যাব। আমি আঙ্কেলের জন্য একটা রোলেক্সের ঘড়ি কিনলাম, আর ম্যাডামের জন্য অনেক রকমের চকলেট, সাথে একটা সোনার চেইন। মনে হলো এটা ম্যাডামের গলায় সুন্দর মানাবে। শপিং শেষে বাইরে এলাম। ম্যাডামও চলে এলো। এরপর গাড়ি চললো জুরিক শহরের উদ্দেশ্যে। রাত 10টায় ফ্লাইট। এখন বিকেল 5টা বাজে। 1.5 ঘন্টার ভিতর জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম। প্লেন আকাশে উড়াল দিল। ম্যাডাম তখন বাহিরে তাকিয়ে আছে। প্লেন কিছুক্ষণের মধ্যেই মেঘের উপর দিয়ে চলতে লাগলো। কয়েক ঘন্টা পর ঢাকায় প্লেন ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বের হয়ে এলাম। একটা ট্যাক্সি ভাড়া করে বাসায় চলে আসলাম। আঙ্কেল বাসায় ছিল। আমাদের এভাবে আসে দেখে অনেকটা অবাক হয়ে গেল। 15 দিনের জন্য সুইজারল্যান্ডে গেলে আর 10 দিনের মাথায় চলে এলে যে? আব্বু 10 দিনও লাগেনি সব ঘুরে দেখতে। তাছাড়া তোমাকে অনেক অনেক মিস করছি, থেকে আর কি করব, তাই চলে এলাম। অনেক জার্নি করে এসেছো, তোমরা রুমে গিয়ে বিশ্রাম করো। আমরা আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। ঘুম পাচ্ছে, তাই ব্যাগপত্র রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। ম্যাডামও মানা করলো না, ভালোই হলো। এখন শান্তিতে ঘুমাতে পারবো। কখন ঘুমিয়ে পড়ছি টেরও পাইনি। হঠাৎ মুখের উপর ভেজা কিছুর অনুভব করলাম। চোখ খুলে দেখি ম্যাডাম একটা পানির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পানি দিলেন কেন? ইচ্ছে হয়েছে দিছি, কি করবি?
অনেক কিছু তো করতে ইচ্ছে করছে। তুই যে ভীতু, কিছুই করতে পারবি না। এই কথা শুনে মাথা গরম হয়ে গেল। ম্যাডামের এক হাত ধরে একটা টান দিলাম। আচমকা টানে ম্যাডাম আমার উপরে এসে পড়লো। আমি ম্যাডামকে জড়িয়ে ধরে বললাম, ম্যাডাম এখন তাহলে সাহসের পরীক্ষা দেই। ওই কিছু করবি না। কিছু তো একটা করতেই হবে, না হলে আমার আবার ভীতু বলবেন। বলেই ম্যাডামের কাপড় ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। 2 মিনিট পর ম্যাডামকে একটু কম দিয়ে আবার কিস করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি ম্যাডাম চোখ বন্ধ করে আছে। ম্যাডামের নাকে একটা টোকা দিয়ে বললাম, এত লজ্জা পেতে হবে না, চোখ খোলেন। ম্যাডাম চোখ খুলে তাকালো। আমি চোখ মেরে বললাম, সাহস কি আর একটু দেখাবো? ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে রুমে পালালো। আমি ম্যাডামের লজ্জা পাওয়া দেখে হাসতে লাগলাম। ফ্রেশ হয়ে দেখি ফয়সাল কল দিছে। হ্যালো। শালা, বউ পেয়ে বন্ধুদের ভুলে গেছিস? আরে ভুলিনি। বুঝি, আর মিথ্যা বলতে হবে না। কাল কি কলেজে আসবি? আসবো। আচ্ছা, তাহলে কলেজে গিয়ে কথা হবে। রাতের খাওয়ার পর আঙ্কেলের জন্য আনা ঘড়িটা দিলাম। আঙ্কেল অনেক খুশি হলো। খাওয়া শেষ করে রুমে শুয়ে আসি, এমন সময় ম্যাডাম এলো। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে দুষ্টুমি। নিজেকে কন্ট্রোল করলাম যাতে ম্যাডামের উপর প্রেমে না পড়ি, কারণ ম্যাডাম বলেছে 1 বছর পর ও আমাকে ডিভোর্স দিবে। শুধু শুধু মায়া বাড়ানোর কোনো মানেই হয় না। আমি কোনো কথা না বলে কাঁধ ফিরে শুয়ে পড়লাম। ম্যাডামও কথা বললো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। অনেকদিন কলেজে যাই না, আজকে কলেজে যেতে হবে। রেডি হয়ে বের হয়েছি, এমন সময় দেখি ম্যাডামও বের হয়ে এলো। আমি একটা রিক্সা ডাক দিলাম। রিক্সাওয়ালা গেটের সামনে থেমে গেল। আমি রিক্সায় বসে পড়লাম। এমন সময় ম্যাডাম এসে আমার পাশে বসে বলল, আপনি তো গাড়ি নিয়ে যাবেন, রিক্সায় উঠলেন কেন? তোর সাথে যাব তাই। আমার সাথে কেন? ইচ্ছে হয়েছে। তোর কোনো অসুবিধা হলে বল। ওনার যখন ইচ্ছে যা ইচ্ছে তাই জোর করে করবে, আমার কিছুই বলার অধিকার নাই। আমি বাঘ না ভাল্লুক যে ভয় পেয়ে এখন গুটি সুটি মেরে বসে আছিস? আপনাকে ভয় পেতে যাবো কেন? তাহলে অমন করে বসেছিস কেন? এদিকে সরে আয়। আমার ইচ্ছে হয়েছে তাই বসেছি। ম্যাডাম আর কথা বললো না। একটু পর ম্যাডাম নেমে গেল। আমিও কিছুক্ষণ পর কলেজের সামনে নেমে চলে আসলাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে কলেজে প্রবেশ করলাম। অনেকদিন পর কলেজে আসলাম, কেমন যেন অন্যরকম লাগছে। আড্ডা দেওয়ার জায়গায় দেখি ফয়সাল, সিয়াম, ইমন বসে আছে। আমাকে দেখেই ওরা এসে আমাকে জড়িয়ে ধরলো। আরে স্যার তোরা, আমি তো চ্যাপ্টা হয়ে গেলাম। আরে তুই চ্যাপ্টার হলে সমস্যা নাই, কারণ তোর বউ আছে। শালা, আমার বউ এমন দেখলে আমাকে পিটাবে স্যার বলছি। ওরা সবাই ছেড়ে দিল, আমি হাফ ছেড়ে বাসলাম। হানিমুন কেমন কাটলো? এক কথায় অসাধারণ, জীবনেও বলবো না। কি এমন হলো যে জীবনেও বলবি না? ফোনটা বের করে মম্বল পর্বতের চূড়ায় তোলা ফটোগুলো ওদের দেখালাম। ওরা ফটো দেখেই তো অবাক হয়ে গেল। ওদেরকে বললাম, বল এমন কথা কি বলা যায়? শালা ফটো দেখিয়ে লোভ জাগিয়ে দিলি। আমারও ইচ্ছে হচ্ছে ঘুরতে যেতে। আচ্ছা, এক্সাম শেষ হলে সবাই মিলে সুইজারল্যান্ড ঘুরতে যাব। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসরুমে গেলাম। একটু পর স্যার এলো। আমাকে অনেকদিন পর দেখে বলল, এতদিন ক্লাসে আসোনি কেন? স্যার আসলে ঘুরতে গেছিলাম। সামনে তোমার এক্সাম আর এখন ঘোরাঘুরি করছো? এত ঘোরাঘুরি মোটেও ঠিক না। এই কয়েকদিন অনেক পড়া পিছিয়ে গেছো, কারো কাছ থেকে পড়াগুলো জেনে নিও। আচ্ছা স্যার। আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম মায়া ততক্ষণ আমার দিকে তাকিয়েছিল। ব্যাপারটা আমাকে বেশ বিব্রত করেছে। ক্লাস শেষ করে বের হচ্ছি, এমন সময় মায়া আমার হাত ধরে টান দিল। আমি এক ঝটকাতে হাত ছাড়িয়ে বললাম, এ কি করছেন? কেউ দেখলে কি ভাববে? কে কে ভাবলো সেটা নিয়ে আমার কিচ্ছু আসা যায় না। কিন্তু আমার আসে। অনেক, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? এখানে না, পার্কে চলো। দেখুন, আপনার সাথে পার্কে যাওয়ার মতো আমার কোনো ইচ্ছে নেই। তুমি এখনো কি আমার উপর রেগে আছো? আমি কারো উপর রাগি না। তাহলে আমাকে ব্লক করে রেখেছো কেন? জানো, এই কয়দিন তোমার খোঁজ না পেয়ে অনেক কষ্টে দিন কেটেছে। আমার জন্য তাহলে কারো কষ্ট দিন কাটে? একদম হাসবে না, আমি মোটেও হাসির কথা বলিনি। কিন্তু আমার কাছে হাসির মনে হচ্ছে। আচ্ছা, তোমার ফোনটা দেখি। কি করবেন? আমার নাম্বার আনব্লক করব। তাতে কি হবে? তোমার সাথে কথা বলবো। আমার সাথে কথা বলে কি লাভ? অনেক কিছু, সেটা তোমাকে বুঝতে হবে না। আচ্ছা, আমার যে বিয়ে হয়েছে এটা জানেন? আমার কথা শুনে মায়া যেন 440 ভোল্টের শক খেলো। ওর চোখে প্রায় পানি চলে এসেছে। কি হলো, চুপ কেন? অবাক হয়েছেন তাই না? সত্যি কি তোমার বিয়ে হয়েছে? হয়েছে। আমাকে জানালে না কেন? আপনি তখন আতিকের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন, জানলেও তো লাভ হতো না।
আসলে জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না। ইচ্ছে ছিল একজনকে নিয়ে ঘর বাঁধবো, কিন্তু সে তো আমাকে ভালোবাসতো না, তাই বাধ্য হয়ে আরেকজনকে বিয়ে করতে হলো। তা তোমার বউটা কে? আপনি চেনেন তাকে, ওর নাম আখি। আখির তো বয়ফ্রেন্ড ছিল, তার কি হলো? সে নেই জন্যই তো আমাকে বলির পাঠা বানালো। কি হয়েছে ওর? এত কিছু বলতে ভালো লাগছে না, আস্তে আস্তে সব জানবেন। বাসায় কাজ আছে, এখন আমি যাই বলে ওখান থেকে সিয়ামদের কাছে আসলাম। মায়ার সাথে এত কি কথা বললি? আরে বলিস না, পুরনো সেই কথা। ও, সে কি জানে না তোর বউ আছে? আজকে বলে দিলাম, আশা করি আর জ্বালাবে না। এখন কি করবি? বাসায় যাব। আমিও বাসায় যাব। কলেজ থেকে বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি ম্যাডাম বউ আসে নাই। এই সুযোগে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে ম্যাডামের ডাকে। ডাকছেন কেন? 5টা বাজে, উঠ বলছি। ফোনটা হাতে নিয়ে দেখি সত্যি সত্যি 5টা বেজে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এলাম। দুপুরে খাওয়া হয়নি, ডাইনিং টেবিলে গিয়ে খেতে বসলাম। দেখি ম্যাডাম বউ এসে বসলো। কি ব্যাপার, আপনি এখনো খাননি? না। কেন? এমনি। আচ্ছা, এখন খান। খাওয়ার জন্য তো এলাম। আমি আর কথা না বাড়িয়ে খেতে লাগলাম। খাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে এসে ফোন টিপছি, এমন সময় মামা মামির কথা মনে হলো। ওদের কথা মনে হতে মনটা খারাপ হয়ে গেল। যারা আমাকে বোঝে না তারা যেমন আছে তেমনই থাকুক, ওদের কথা মনে করে শুধু শুধুই কষ্ট পাওয়া। পুরনো কথা ভাবতে ভাবতে চোখটা কখন ভিজে গেছে খেয়ালই করিনি। ওই তুই কাঁদছিস কেন? ম্যাডামটাকে সম্মিত ফিরে পেলাম। হাতের তালুর ওপর উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বললাম, চোখে মনে হয় কিছুই পড়েছে, তাই চোখ দিয়ে পানি পড়ছে। ম্যাডাম আমার এমন মিথ্যা কথা শুনে ধমক দিয়ে বলল, আমি জানি তুই কেন কাঁদছিস। আমি অবাক হয়ে বললাম, কেন বলেন তো? তুই মায়ের জন্য কাঁদছিস? না। তাহলে কেন? বললাম তো চোখে কিছু গেছিল। আবার মিথ্যা বলছিস? জানি তোর চোখে কিচ্ছু যায়নি, আর সত্যি না বললেও কিন্তু তোর ভালো হবে না। আসলে আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ছে, তাই কখন যে চোখ দিয়ে পানি বের হয়ে এসেছে বুঝতেই পারিনি। ও। আমি ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। রাতে আঙ্কেল, আমি আর আখি ম্যাডাম বসে গল্প করছি। এমন সময় আঙ্কেলের ফোনে ফোন এলো। আঙ্কেল কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। কথা বলার আগে আঙ্কেল হাসি খুশি ছিল। কথা বলার পর ওনার মুখটা কেমন ভালো লাগছে। আঙ্কেলকে বললাম, কোনো সমস্যা কি? রাজশাহীতে আমাদের কোম্পানিতে একটা শাখা আছে, ওখানে নাকি একদল চাঁদাবাজরা ঝামেলা করছে। চাঁদাবাজরা বলেছে 1 কোটি টাকা না দিলে কোম্পানির রাজশাহী শাখাটা নাকি বন্ধ করে দিবে। এখন ম্যানেজার ফোন করে আমাকে যেতে বলছে। তাহলে তো অনেক বড় সমস্যা। এজন্য আমাকে এখনই যেতে হবে। ম্যাডাম এতক্ষণ চুপ ছিল। এবার ম্যাডাম বলল, আব্বু, তুমি তো বলেছিলে অনেককে মাঝে মাঝে কোম্পানিতে যেতে দিবে, কিন্তু একদিনও যায়নি। আমি বলি কি, এই সমস্যাটা অনেককে ড্রিল করতে দাও, দেখি ওর মাথায় কোম্পানি চালানোর কেমন বুদ্ধি আছে। কিন্তু মা, এতে তো রিস্ক আছে। রিস্ক না নিলে জীবনে সফলতা আসে না। অনেক কি পারবে? আব্বু, তুমি চিন্তা করো না, আমি ওর সাথে যাব। আমি আর রাজশাহীতে যেতে চাই না, কিন্তু ম্যাডাম দেখছি আমাকে বিপদে ফেলে দিল। এখানে গেলে তো পুরনো কথা মনে হয়ে যাবে, নিজেকে সামলাতে পারবো না। এজন্য আঙ্কেলকে মানা করতে চাইলাম, কিন্তু ম্যাডাম তা বলতে দিল না। আমাকে হাত ধরে রুমে নিয়ে আসলো। কি ব্যাপার, আমাকে রুমে আনলেন কেন? তুই রাজশাহী যাবি, এজন্য তোকে রুমে নিয়ে আসলাম। আমি রাজশাহীতে যাব না। কেন? আমার পরীক্ষা আছে। ওসব পরীক্ষা দিয়ে কি হবে? এমনি তো সব তোর। ম্যাডাম ভুলে যাচ্ছেন, 1 বছর পর সব শেষ হয়ে যাবে, তখন আর আমার এসব কিছুই থাকবে না। এসব আপনার না বললেও চলবে, কিন্তু আমার রেজাল্ট খারাপ হলে আমার ফিউচার নষ্ট হবে, তখন আমি কি করব? ম্যাডাম আমার কথা শুনে মন খারাপ করে ফেললো, কিন্তু একটু পরে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, আব্বুকে কথা দিছি, প্লিজ না করিস না, এরপর থেকে আর এমন কাজ করব না। এইবারে কিন্তু শেষ, আর আমাকে দিয়ে কিছুই করাতে পারবেন না। আচ্ছা। আমার কয়েকটা শর্ত আছে, এগুলো মানলে রাজশাহী যাব। বল শুনি, কি শর্ত তোর? 1, কোনো ঘোরাঘুরি চলবে না। 2, যাব, ঝামেলা মিটিয়ে সোজা চলে আসবো। মানতে পারবেন তো? আচ্ছা, মানলাম। বলেই ম্যাডাম একটা হাসি দিল। সে হাসি দেখলে মনের ভেতর প্রেম জেগে ওঠে। সকালে রেডি হয়ে গাড়ি নিয়ে চললাম রাজশাহীতে। আমি ড্রাইভিং সিটে। গাড়ি তীর বেগে এগিয়ে চলছে ঢাকা রাজশাহী হাইওয়ে দিয়ে। 5 ঘন্টার পর রাজশাহীতে পৌঁছালাম। চিরচেনা শহর। এই 2 বছর অনেক কিছু বদলে গেছে, কিন্তু মনে হচ্ছে সবকিছু আগের মতোই আছে। আঙ্কেলের দেওয়া ঠিকানা মতো একটা 8তলা বাসার সামনে এসে গাড়ি থামালাম। গাড়িটা বাসার আন্ডারগ্রাউন্ডে পার্কে লটে পার করে আসলাম। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলাম। পুরো দোতলাটা আঙ্কেল কিনেছে, থাকার মতো সব কিছুই আছে ফ্ল্যাটটায়। আমি রুমে ঢুকলাম। ম্যাডাম আমার পেছনে এলো। সোফায় আমার ব্যাগটা ছুঁড়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। পরের দিন ম্যাডামের সাথে অফিসে গেলাম।
এর আগে নাকি 2 বার অফিসে এসেছে। মনে পড়লো 2 বছর আগে রাস্তায় ম্যাডাম আমাকে থাপ্পড় মেরেছিল, হয়তো তখনই আসছিল। অফিসে এসে আমি বিরাট শর্ট খেলাম, দেখি মামা অফিসে বসে আছে। মানে মামা এই অফিসে চাকরি করে। মামাও আমাকে দেখছে, আমাকে দেখা মাত্রই মামা চেয়ার ছেড়ে দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। এ কি করছেন? তুই আমাকে মাফ করে দে, আমি না বুঝে তোর উপর অনেক অত্যাচার করেছি। কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? আমার জোরে কথা শুনে রুমের প্রায় সবাই আমার দিকে তাকালো। মামা সেদিকে খেয়াল না করে আবার বলল, তোকে মারার পর থেকে নিজের ভিতর কেমন জানি লাগছিল, কিন্তু সকালে এসে দেখি তুই রুমে নেই। সেখানে পড়ে আছে আমার দেওয়া ফোন আর তোর লেখা একটা চিঠি। এরপর তোকে আমি সারা শহর খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। পরে তোর কলেজে খোঁজ নেই, সেখান থেকে জানতে পারি তোর সব সার্টিফিকেট তুলে নিয়ে কোথায় যেন চলে গেছিস। এতদিন পর তোকে পেয়েছি, আজ আর তোকে ছাড়ছি না। দেখুন মিস্টার, আমি আপনাকে চিনি না। বাবা অনিক, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস। আমি তো না বুঝে তোর সাথে অন্যায় করেছি, প্লিজ মাফ করে দে। আখি ম্যাডাম এতক্ষণ দাঁড়িয়ে সবকিছু শুনছিল, কথার আগামাথা না বুঝে বলল, অফিসের ভেতর কি হচ্ছে এসব? ম্যাডাম, অনেক আমার বোনের ছেলে 2 বছর আগে রাগ করে বাসা থেকে চলে যায়। আজকে ওকে এতদিন পর দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, তাই ওর কাছে ছুটে এসেছি। ম্যাডাম, উনি যে সম্পর্কের কথা বলছেন সে সম্পর্ক আমার কাছে 2 বছর আগেই মরে গেছে। এখন আমার কাছে তারা সবাই মৃত। অনিক, এটা বলতে পারলি? 2 বছর আগের অনেক আর আজকের অনেকের মাঝে আকাশ পাতাল ব্যবধান। এখন আমি সব বলতে পারি। ম্যাডাম, আপনি অফিসে চাইলে থাকতে পারেন, কিন্তু আমার এখানে 1 মুহূর্ত থাকা সম্ভব না। আমি চললাম বলেই অফিস থেকে বের হয়ে আসলাম। ম্যাডাম আমার পেছনে চলে আসলো, আমি গাড়িতে গিয়ে বসলাম, ম্যাডামও গাড়িতে বসলো। এই লোকটাকে আর অফিস থেকে এভাবে চলে আসলি কেন? আমি গাড়ির স্টিয়ারিং এ হুইলের উপর হাত দিয়ে চুপ করে আছি। আমাকে চুপ থাকতে দেখে ম্যাডাম আমার হাতের উপর হাত রাখলো, এরপর বলল, অনেক, আমার চোখের দিকে তাকাও। ম্যাডামের মুখে এই প্রথম তুমি শুনলাম। আমি চোখ তুলে তাকালাম, ম্যাডামের চোখে কেমন যেন জাদু আছে। ইচ্ছে করছে চেয়ে থাকি। নীরবতা ভেঙে ম্যাডাম বলল, ঘটনা কি, খুলে বলো। ম্যাডামের কথায় না করতে পারলাম না। ম্যাডামকে বললাম, বলবো, তবে এখানে নয়। কোনো রেস্টুরেন্টে বসি তাহলে? না। তাহলে কোথায় বলবে? আপনার সাথে যেখানে প্রথম দেখা হয়েছিল সেখানে। সে তো ঢাকাতে, আমি তো দেরি করতে পারবো না, এখনই বলো। আমি কোনো কথার উত্তর না দিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। ম্যাডাম এর মাঝে কয়েকবার বলেছে তাকে কোথায় নিয়ে যাচ্ছি। আমি কোনো প্রশ্নের জবাবই দেইনি। 2 বছর আগে যেখানে ম্যাডামের সাথে দেখা হয় সেখানে এনে গাড়িটা থামালাম। ম্যাডাম বলল, এখানে কেন আনলে? এটা আমার কাছে অন্যরকম একটা জায়গা। যতদিন বেঁচে থাকবো ততদিন এখানকার স্মৃতি বয়ে বেড়াতে হবে। আর একজনকে দেখলেই সেই স্মৃতি বারবার সামনে চলে আসে। কে সে? সে কথা পরে বলি। তাহলে অফিসের ঘটনার কাহিনী বলো। আমার ছোটবেলায় বাবা মা মারা যাওয়ায় সেখান থেকে নানু বাড়িতে, এরপর মামা বাড়ির সমস্ত কাহিনী সংক্ষেপে বললাম। সবকিছু শুনে ম্যাডাম বলল, ওরা তোমার সাথে অনেক অবিচার করেছে। মনে মনে বললাম, অবিচার তো আপনি কম করেন নাই, কিন্তু মুখে বললাম, এসব বাদ দিন, এসব নিয়ে আর ভাবি না। তোমার মামাকে দেখে তো মনে হয়েছে উনি অনুতপ্ত। প্লিজ ম্যাডাম, ওদের হয়ে সাফাই গাইবেন না। আমি যেমন আছি তেমনই ভালো আছি, আর এখান থেকে যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি চলে যাব। আচ্ছা, এবার বলো, এই জায়গায় তোমার কি কোনো স্মৃতি আছে? আমি কিছুক্ষণ চুপ রইলাম, এরপর ভেবে বললাম, 2 বছর আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন খেয়াল করলাম একটা মেয়ে কানে হেডফোন লাগিয়ে রাস্তা পার হচ্ছে, কিন্তু সে খেয়াল করেনি তার ডান দিক থেকে একটা ট্রাক তীব্র গতিতে তার দিকে এগিয়ে আসছে। ট্রাক চালক দূর থেকে কয়েকবার হর্ন দিচ্ছে, কিন্তু মেয়েটার হেডফোনের সাউন্ড ভেদ করে হর্নের শব্দ তার কানে পৌঁছায়নি। আমি গিয়ে মেয়েটার হাত ধরে টান দিলাম যাতে অ্যাক্সিডেন্ট না করে, কিন্তু মেয়েটা না বুঝে থাপ্পড় মারে, সাথে লোকজনকে দিয়েও মার খাওয়ায়। ম্যাডাম আমার কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। মনে হয় বুঝতে পেরেছে কার কথা বলছি। বুঝুক, তাতে আমার কিছু যায় আসে না। আরো কিছুক্ষণ ওখানে বসে রইলাম। ম্যাডাম পরে আর একটা কথাও বলেনি। আমি ম্যাডামকে বললাম, এখন চলুন বাসায় যাওয়া যাক। আমি উঠে ড্রাইভিং সিটে বসলাম, ম্যাডামও আমার পাশের সিটে বসলো। আমি ম্যাডামের দিকে তাকালাম, ওনার চোখ দুটো কেমন লাল আর ভেজা ভেজা লাগছে। আমি ওসব আমলে না দিয়ে গাড়ি চালাতে লাগলাম। বাসার নিচে এসে গাড়ি পার্কিং করে রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ভাবছি, এই চাঁদাবাজদের কি করা যায়। এখনও তো ওদের দেখা হলো না। ম্যানেজারকে বলে ওদের সাথে একটু কথা বলা দরকার। ম্যানেজারকে ফোন করে বললাম, চাঁদাবাজদের সাথে দেখা করার ব্যবস্থা করুন, আমি ওদের সাথে কথা বলতে চাই। ম্যানেজার কিছুক্ষণ পর বলল, বিকেল 5টায় পর্দা গার্ডেনে ওরা আপনার জন্য অপেক্ষা করবে। ওদের চিনব কিভাবে? লাভার পয়েন্টের 4 নম্বর বেঞ্চে ওরা বসে থাকবে, সবার মাথায় স্পোর্টস ক্যাপ থাকবে। ধন্যবাদ ম্যানেজার সাহেব,
আমি কিছুক্ষণ পর বের হব। আচ্ছা বলে ম্যানেজার কল কেটে দিল। আমি হাত ঘড়িতে তাকিয়ে দেখি এখন 3টা বাজে। গাড়ি নিয়ে পৌঁছাতে 10 মিনিট লাগবে। আমি ওখানে আধা ঘন্টা আগে পৌঁছাতে চাই। আগে থেকে দেখতে চাই ওরা কারা। ম্যাডাম দেখি বিছানায় ঘুমিয়ে আছে। ভাবলাম ডাক দিব কিনা। আরেকবার ভাবলাম থাক, ঘুমাচ্ছে ঘুমাক। কিছুক্ষণ পাবজি গেম খেলে রেডি হয়ে গেলাম। 4টা বেজে গেছে, ম্যাডাম এখনো ঘুমাচ্ছে। এই মেয়ে এত ঘুমায় কি করে বুঝি না। আমি উঠে যেতে লাগলাম। এমন সময় ম্যাডাম বলল, আমাকে ফেলে কোথায় যাচ্ছ? আমি পেছন ঘুরে দেখলাম ম্যাডাম বিছানায় উঠে বসেছে। 20 সেকেন্ড আগেও দেখলাম গভীর ঘুম। আর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো কিভাবে? তার মানে ম্যাডাম এতক্ষণ কি ঘুমের ভান করেছিল? কি হলো বলছো না কেন? এই একটু বাইরে যাব। একটু বাইরে যাবে না? নিশ্চয়ই কোথাও ঘুরতে যাবে। আমিও তোমার সাথে বাইরে যাব। পড়লাম মহাবিপদে। এখন তো সাথে নিয়ে যাওয়া মানে বিপদ আরো বাড়ানো। তাই ম্যাডামকে সবকিছু বুঝিয়ে বললাম। সব শুনে ম্যাডাম বলল, আমি আগে নেমে পড়ব, তোমার কাছে কোনো অসুবিধা হবে না। 10 মিনিট ওয়েট করো, আমি রেডি হয়ে আসি। আমি কোনো কথা না বলে পাশের রুমে চলে এলাম। 10 মিনিটের আগে ম্যাডাম আমাকে ডাক দিল। রুম থেকে বের হয়ে এসে দেখি ম্যাডাম কালো কালারের একটা শাড়ি পরেছে। ম্যাডাম শাড়ির কুচিগুলো ঠিকমতো দিতে পারেনি, এজন্য ততটা ভালো লাগছে না। আমাকে বলল, দেখো তো আমাকে কেমন লাগছে। এমনিতে আপনি সুন্দরী, যে কালারের ড্রেস পরেন না কেন সেটাতেই আপনাকে মানাবে। এত পাম না দিয়ে বলো শাড়ি পরা ঠিক হয়েছে কিনা। আমি তো ঠিক করে শাড়ি পরতে পারি না। ম্যাডাম শাড়ি পরা সবকিছু ঠিক আছে, কিন্তু শাড়ির কুচিটা দেওয়া ঠিক হয়নি। তাহলে একটু তুমি ঠিক করে দাও। আমি এসব কুচি টুচি দিতে পারি না। চেষ্টা করতে তো মানা নেই, এসো তাড়াতাড়ি। আমি পারবো না। অনেক আমাকে রাগাবে না বলে দিলাম। এখন যদি ওনার কথা না শুনি তাহলে আবার ঝামেলা শুরু করে দিবে। কি দরকার ঝামেলা করার। আমি উঠে গিয়ে ম্যাডামের সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম অমনি দাঁড়িয়ে আছে। আমি ম্যাডামের সামনে বসে পড়লাম। এরপর শাড়ির কুচিটা ঠিক করে দিয়ে বললাম, এবার নিজে গুজে নেন। এতক্ষণ যখন করছো তখন না হয় একটু কষ্ট করে কুচিটা গুজে দাও। ম্যাডামের মুখে দুষ্টুমির হাসি। আমি এই হাসির মানে বুঝলাম না। ঘড়ির দিকে তাকালাম, 4টা 30 বেজে গেছে। আর দেরি করা সম্ভব না। তাড়াতাড়ি শাড়ির কুচিটা গুজে দিতে লাগলাম, কিন্তু আগে কখনো এই কাজ করিনি, তাই হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতে ম্যাডামের শাড়ির কুচিটা গুজে দিলাম। কুচিটা গুজে দেওয়ার সময় ম্যাডাম কেঁপে উঠছিল, হয়তো সুরসুরি পেয়েছে। ম্যাডামকে নিয়ে চললাম পদ্মা গার্ডেনে। আমার কাঙ্ক্ষিত জায়গা পাওয়ায় আগেই ম্যাডামকে নামিয়ে দিলাম। আমি গাড়ি থেকে নেমে দেখি কাঙ্ক্ষিত জায়গায় 4টা চেনা মুখ। 2 বছর আগে এরা তো এলাকার ভালো ছেলে ছিল। 2 বছরের মধ্যে কি এমন হলো যে এরা চাঁদাবাজ হয়ে গেল? বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলাম। ভাবতে ভাবতে ওদের সামনে গেলাম। আমাকে দেখেই ওদের ভেতর থেকে রবিন বলে উঠল, অনেক, তোকে এতদিন পর দেখেছি, কোথায় ছিলে এতদিন? এই তো ভাই, এখন ঢাকায় থাকি। 2 দিন হলো ঘুরতে আসছি। ও ভালো করছিস, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। রবিন ভাই, একটা কথা ছিল। কি কথা? বিষয়টা বলবো কি করে ভাবছি। আরে এত ভাবাভাবির কি আছে, বলে ফেল। তোমরা কি চৌধুরী কোম্পানিতে চাঁদা চেয়েছো? তোকে এই কথা বললো কে? আমি যা বলছি তা ঠিক কিনা? তোর কাছে আমি মিথ্যা কথা বলি না, আর আজকেও মিথ্যা কথা বলবো না। তাহলে শোন আসল ঘটনা। রবিন ভাই বলতে শুরু করলো, রাফি, তুইও তো চিনিস, আমাদের সাথে থাকতো। চিনি। আসলে কিছুদিন আগে ওর কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। ডাক্তার বলেছে অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। রাফিরা তো যে গরিব, তাই এত টাকা দিয়ে অপারেশন করা ওদের ক্ষমতা নেই। তাই আমরা ওর অপারেশনের জন্য কিছু টাকা কালেক্ট করতে থাকি। কিছুদিন আগে এই কোম্পানির ম্যানেজার সাথে দেখা, তখন ওনার কাছে সাহায্য চাইলে আমাদেরকে উনি একটা কাজ করতে বলে। তোমার বন্ধু ভালো হওয়া আগ পর্যন্ত যত টাকা লাগবে সব আমি দিব। আমি কোনো কিছু না ভেবে ওনার কথা মতো রাজি হয়ে যাই। তাহলে ওখানে সবকিছু মূলে ওই বাটপার ম্যানেজার দায়ী? ওর ব্যবস্থা করতে হবে। আচ্ছা আমি বুঝলাম না, তুই এইসব জানলি কি করে? তোমরা আমার সাথে চাঁদার টাকা নিয়ে কথা বলতে এসেছো। এটা কি করে সম্ভব? আসলে এই কোম্পানির মালিক আমাকে অনেক বিশ্বাস করে, তাই উনি আমাকে এদিকে সামলাতে বলেছে। এখন আমরা কি করব? তোমাদের কিছু করতে হবে না, শুধু একটা কাজ করো। কি কাজ? তোমার যে কল রেকর্ড অন করে ম্যানেজারকে ফোন দিয়ে বলবে ডিল সাকসেসফুল, 1 কোটি টাকা দিতে রাজি হয়েছে। রবিন ভাই কথা মতো কাজ করে দিল। আমি রবিন ভাইয়ের নাম্বারের সাথে কল রেকর্ডিংটা নিয়ে হাঁটতে লাগলাম। সূর্য পশ্চিম আকাশে রক্তিম বর্ণ ধারণ করেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এক ধ্যানে তাকিয়ে আসি, হঠাৎ পকেটের ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি ম্যাডাম কল করেছে। হ্যালো ম্যাডাম, কোথায় আপনি? আমি বটতলায় আছি, এদিকে আসো।
আচ্ছা 5 মিনিটের ভেতরে আসছি। আমি বটতলায় গিয়ে দেখি ম্যাডাম একটা মেয়ের সাথে কথা বলছে। আমি ওদের পেছনে থাকা মেয়েটার মুখ দেখতে পেলাম না। মেয়েটাকে দেখার জন্য ম্যাডাম বলে ডাক দিলাম। ম্যাডাম সহ মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। মেয়েটাকে দেখে আমি এক প্রকার ধাক্কা খেলাম, কারণ মেয়েটা আমার মামাতো বোন রিয়া। রিয়া আমাকে দেখেই বলল, ভাইয়া তুমি, তোমাকে কত খুঁজেছি, কোথায় হারিয়ে গেছিলে? এভাবে রিয়ার সাথে দেখা হবে ভাবতেও পারিনি। নিজেকে সামলে নিয়ে বললাম, আমি তো তোদের কেউ না, এত খোঁজ করার কি আছে? এইভাবে কথা বলছো কেন? এখন এর চেয়ে ভালোভাবে কথা বলতে পারি না। আচরণ ওসব কথা বাদ দে, বল কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো আছি। এখন কোথায় আছো? আমার ঠিকানা জেনে কি করবি? কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। সীমা আপু কিছুদিন আগে তোমার কথা বললো। খবরদার ওই মেয়ের নাম আমার সামনে মুখে আনবি না। আচ্ছা নিব না, এখন একটু বসো, তোমার সাথে অনেক কথা আছে। আমি রিয়ার সাথে কথা বলতে লাগলাম। আখি ম্যাডাম আমাদের কথা শুনছে। রিয়া এখনো মনে হয় জানে না আমি আখির সাথে এসেছি। আমি রিয়াকে থামিয়ে দিয়ে বললাম, তোকে তো আমার ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আমি আখির দিকে ইঙ্গিত করে বললাম, উনি হচ্ছেন আমার ম্যাডাম, নাম আখি। আমি ওনার সাথে কিছুক্ষণ আগেই পরিচিত হয়েছি, কিন্তু জানতাম না উনি তোমার ম্যাডাম। ম্যাডাম আপনি আমার ছোট বোনের সাথে কথা বলুন, আমি ততক্ষণে খাবার জন্য কিছু আনি। রিয়া ফুচকা খেতে অনেক পছন্দ করে, আগে থেকে অনেক ফুচকা খাইয়েছি। আমি ওদের দুজনের জন্য 2 প্লেট ফুচকা আনলাম। ফুচকা পেয়ে দুজনে অনেক খুশি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিলাম। এরপর ম্যাডামকে বললাম, ম্যাডাম এখন আমাদের যেতে হবে। হ্যাঁ চলো। রিয়াকে বললাম, একা যেতে পারবি তো? ওই এই সন্ধ্যার সময় তুমি ওকে এখানে কোন হিসাবে রেখে যাবে? রিয়া তুমি আমার সাথে গাড়িতে এসে বসো। অনিক তুমি রিয়াকে বাসায় নামিয়ে দিয়ে তবেই বাসায় যাবে। ওরা দুজন গাড়ির পেছনের সিটে বসলো। আমি ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে রিয়াদের বাসার সামনে চলে আসলাম। রিয়া গাড়ি থেকে নেমে গেল। আমি গাড়ি ঘুরিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আঙ্কেলকে ফোন করে ম্যানেজারের সব কীর্তিগুলো বললাম, আর সাথে রবিন ভাইদের কিভাবে ব্যবহার করেছে তাও বললাম। সব শুনে আঙ্কেল বলল, কালই অফিসে গিয়ে ম্যানেজারকে বলবে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিতে, আর তা বলবে ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব, সব প্রমাণ আমাদের দিকে আছে। আচ্ছা আঙ্কেল। গুড জব অনিক, আমি এখন রাখি বলে কল কেটে দিল। ম্যাডাম বিছানায় বসে ফোন টিপছে। আমার কথা শেষ দেখে বলল, তোমার বোনটা অনেক কিউট। জানি আমি। ওকে বললে না কেন আমি তোমার বউ? কথাটা বলে লজ্জায় লাল হয়ে গেল। আমি ওদিকে আমল না দিয়ে বললাম, বলে কি লাভ, 1 বছর পর তো ডিভোর্স হয়ে যাবে, এই কদিনের জন্য আর পরিচয় করিয়ে কি লাভ? আমার কথা শুনে ম্যাডাম চুপ হয়ে গেল। ওনার মুখের উজ্জ্বল ভাবটা চলে গেল। যাক, তাতে আমার কি, আমার ওসব নিয়ে না ভাবলেও চলবে। রাতে ম্যাডামকে বললাম, চলেন রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। তুমি যাও, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। আমি কিছু না বলে চলে আসলাম। খেয়ে ম্যাডামের জন্য খাবার নিয়ে আসলাম। জানি তার ক্ষুধা লেগে আছে, কিন্তু রাগ করে আছে, এজন্য আমার সাথে খেতে আসেনি। খাবারটা টেবিলের উপর রেখে বললাম, খেয়ে নেন। কিন্তু সে কেমন ভাবে যেন বসে আছে, এমন করে রইল। এখন কি করি? উনি একবেলা না খেলে আবার অসুস্থ হয়ে যায়, অসুস্থ হলে আমারই বিপদ। শেষে রোগী টানতে হবে, এর চেয়ে খাইয়ে দেওয়াটাই বেটার হবে। প্লেটে খাবার নিয়ে ম্যাডামের সামনে এসে বললাম, হাতে খাবার তুলে ম্যাডামের মুখের সামনে গিয়ে বললাম, হা করুন। হা না করেই অমনি চুপচাপ আছে। এদিকে এর ঢং দেখে রাগ হয়ে যাচ্ছে, কিন্তু আঙ্কেলের জন্য কিছুই বলতে পারি না। 3 বার বলার পর যখন মুখ খুলল না, তখন জোরে একটা ধমক দিলাম। ধমক শুনে মনে হয় ভয় পেয়েছে। এখন ঠিকই হা করে খেতে লাগলো। খাইয়ে দিয়ে হাত দিয়ে এসে পাশের রুমে শুয়ে পড়লাম। রাতে দরজায় খটখট শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দরজা খুলে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। মাঝরাতে ঘুম ভাঙানোর মানে কি? আমার একা একা ঘুম আসছে না। কোল বালিশ জড়িয়ে ধরে ঘুমান। কোল বালিশ নাই তো আমি কি করব? আজকের মতো তোমার পাশে ঘুমাই। না। কেন? আপনি আমার পাশে থাকলে আমার ঘুম হবে না। কেন? এত বড় হয়েছেন অথচ কিছুই বোঝেন না। আমার কথা শুনে ম্যাডাম লজ্জা পেয়ে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, ঘুম না হলে আমি ঘুম পাড়িয়ে দিব। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এখন রুমে আসতে না দিলে আবার কি করে বসবে, এর চেয়ে এসেই ঘুমাক। আমি দরজার সামনে থেকে সরে দাঁড়ালাম। ম্যাডাম এসে আমার বালিশটা নিয়ে বিছানার ডান পাশে শুয়ে বলল, আমি এখন কি মাথা দিয়ে ঘুমাবো? দূর, ভাল লাগে না। এমনি এসে শুয়ে বললাম। কিছুক্ষণের ভেতর ঘুমিয়ে পড়ি। সকালে চোখ খুলে দেখি কিছুই দেখতে পারছি না। হাই হাই, এ কি সর্বনাশ হলো আমার।
রাতে তো ভালোই চোখ ছিল, তাহলে রাতের ভিতর এই কাজ কে করলো? বুকটাও ভারী লাগছে। হাত দিয়ে দেখি ম্যাডাম আমাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে, আর ওনার মাথার চুলগুলো আমার চোখ দিয়ে ঢেকে রেখেছে। যাক বাবা, বাসা গেল। ভাবছিলাম চোখ দুটো হারালাম নাকি। ম্যাডামকে হালকা ধাক্কা দিয়ে ডাকতে লাগলাম। একটু পর ওনার চোখ খুললো। চোখ খুলে আমাকে বলল, এভাবে আমাকে জড়িয়ে ধরে আছো কেন? কোনো কুমতলব পাথায় আছে নাকি? আমার বয়ে গেছে বলে ম্যাডামকে আমার উপর থেকে গড়িয়ে দিলাম। ম্যাডাম খাটে উঠে বসলো, আমার দিকে তাকিয়ে বলল, আর একটু ঘুমাতে দিলে না কেন? আমাকে কি বালিশ পেয়েছেন? শখ কত? অনেক শখ। সরেন, এত নাটক করতে হবে না, আমার অফিসে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। আমি আর কথা না বলে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসলাম। বদমাইশ ম্যানেজারকে বরখাস্ত করা হলো, তাও অফিসের সবার সামনে। কেউ কোনো কথাই বলল না। ম্যানেজার যাওয়ার সময় বলল আমাকে দেখে নেবে। অফিস থেকে বাসায় এসে দেখি ম্যাডাম রিয়ার সাথে গল্প করছে। রিয়া এখানে কিভাবে এলো? ওর তো ঠিকানা পাওয়ার কথা না, তাহলে কিভাবে আসলো? মনে হচ্ছে ম্যাডামই আসতে বলেছে, তা না হলে ও তো কখনো আসতে পারতো না। অফিস থেকে বাসায় এসে দেখি ম্যাডাম রিয়ার সাথে গল্প করছে। রিয়া এখানে কিভাবে এলো? ওর তো ঠিকানা পাওয়ার কথা না, তাহলে কিভাবে আসলো? মনে হচ্ছে ম্যাডামই আসতে বলেছে, তা না হলে ও তো কখনোই আসতে পারতো না। রিয়া বলল, ভাইয়া তোমাকে বেশ কয়েকবার কল করেছি, কিন্তু মনে হয় তুমি বিজি আছো। বিজি ছিলাম, এজন্য ফোনের দিকে খেয়াল ছিল না। তিনজন আড্ডা দিতে দিতে দুপুর গড়িয়ে গেল। আমি ওদেরকে বললাম, চলো তিনজনে মিলে বাইরে থেকে কোথাও লাঞ্চ করি। ওরা দুজন আমার কথায় সায় দিল। দুপুরে লাঞ্চ করে সারা বিকাল তিনজন মিলে ঘুরলাম। সন্ধ্যার সময় রিয়াকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। ডিনার করে শুয়ে আসি, এমন সময় ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। প্রথমবার ধরলাম না, এরপর আবার রিং হলো। তৃতীয়বারের সময় কল রিসিভ করলাম। হ্যালো, আপনি কি অনেক বলছেন? আমি অনেক। আপনার সাথে কি একটু কথা বলতে পারি? আমি আপনাকে চিনি না, সো আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই। আরে এত রেগে যাচ্ছেন কেন? কখন বললাম আমি পরিচয় দিব না? তাহলে আগে আপনার পরিচয় দেন, তারপর কথা বলবো। আজকে কথা বলেন, কাল আমার পরিচয় দিব। তা হবে না, আজকের পরিচয় দেন, না হলে কল কেটে দিলাম। মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইলো, এরপর বলল, আমার পরিচয় দিলে তো আমার সাথে কথাই বলবেন না। প্রমিস করেন আমার পরিচয় পাওয়ার পর কথা বলবেন। কোনো কথা না শুনে প্রমিস করা ঠিক মনে করি না, এতে পরে বিপদ হবে। তাহলে আমার পরিচয়ও দিলাম না। ওকে, তাহলে আমি কল রাখলাম বলেই কল কেটে দিলাম। আখি এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল, আমি খেয়ালই করিনি। ওর চোখে মুখে রাগী ভাব, মনে হচ্ছে পারলে আমাকে ধরে মারবে। কিন্তু হঠাৎ করে এমন পরিবর্তন কেন বুঝলাম না। ওই এতক্ষণ কার সাথে কথা বললি? চিনি না। চিনিস না, তাহলে এতক্ষণ কথা বললি কেন? আমি যার সাথে কথা বলি তাতে আপনার সমস্যা কোথায়? অনেক সমস্যা আছে। কি কি সমস্যা শুনি? বলা যাবে না। তাহলে আমিও কথা বলবোই বলেই পাশের রুমে চলে এলাম। জানি যতক্ষণ থাকবো ততক্ষণ এমন ঝগড়া করবে। খোদাই ঝগড়া করার চেয়ে ঘুমানো ভালো। বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে গিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। এত সকালে তুই কখন এলি? ভাইয়া এখন 9:30 বাজে, আসছি 1 ঘন্টা হলো। রুমে আর কার কার শব্দ শোনা যায়? রিয়া ভয়ে ভয়ে বলল, আব্বু আম্মু আর সীমা এসেছে। রিয়ার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। ইচ্ছে করছে ওরে একটা ছাড়িয়ে থাপ্পড় মারি। হারামি গোষ্ঠী শুদ্ধ ডেকে এনেছে, যাদেরকে আমি দু চোখে দেখতে পারি না, এখন তারা আমার সামনে বসে ঘুরছে। ভাবলাম দরজা বন্ধ করে আর বের হব না, কিন্তু আবার আখি ম্যাডাম ডেকে গেল, তোর ভাল লাগে না। রুম থেকে বের হয়ে আসলাম। ম্যাডাম সোফায় বসে সবার সাথে গল্প করছে। আমাকে আসতে দেখেই বলল, অনেক এখানে আসো। আমি ম্যাডামের পাশে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে কেন? বসো এখানে। আমি সোফায় বসলাম। ম্যাডাম আমার পাশে, আমার সামনে মামা মামি আর সীমা বসে আছে। মামি এসে আমার হাতে চেপে ধরে বলল, বাবা তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। এই কি করছেন? ছাড়ুন। আমার মতো একটা এতিমের কাছে আপনার মাপ চাইতে হবে না। আর আমি আসার সময় আপনাদের জন্য একটা চিঠি রেখে এসেছিলাম, সেটা তো বলাই আছে আপনাদের কারো ওপর আমার রাগ নেই। যা আমার কপালে ছিল তাই হয়েছে। বাবা তাহলে বাসায় ফিরে চল। আমি ওখান থেকে একেবারে চলে এসেছি, আর কখনো ও বাসায় যাব না। আমি সেই অতীত আর মনে করতে চাই না। আমাকে আমার মতো থাকতে দেন। আমার কথা শুনে ওরা সবাই কষ্ট পেয়েছে, তাতে আমার কিছুই যায় আসে না। একদিন এর চেয়ে কয়েক গুণ কষ্ট নিয়ে আমি বাড়ি ছেড়েছিলাম, সেটা আমি কখনোই ভুলবো না। আমি ওখান থেকে উঠে চলে এলাম। যে অতীত শুধু কষ্ট দেয় সেটা ভেবে কোনো লাভ নেই। রুমে শুয়ে আসি। একটু পর কে যেন রুমে আসলো। তাকিয়ে দেখি সীমা দাঁড়িয়ে। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? জানি আমি যে ভুল করেছি তার মাপ নেই, তবুও ক্ষমা চাচ্ছি, পারলে মাফ করে দিও।
ছোট লোকের কাছে ক্ষমা চাইলে তো আপনার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আর আমি যতদূর জানি আপনি তো ছোট লোকদের সাথে কথাই বলেন না, তাহলে আজকে কেন ক্ষমা চেয়ে নিজেকে ছোট করছেন? দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে আর লজ্জা দিও না, আমি সত্যি অনুতপ্ত। আমি এক ঝটকায় পা সরিয়ে দিয়ে বললাম, এখন আমাকে অপমান করার জন্য যে নতুন প্ল্যান করেন নাই তার কি গ্যারান্টি আছে? হতে পারে এখন চিল্লানি দিয়ে বলবেন তোমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছি। সীমা কান্না ভেজা কণ্ঠে বলল, এমনটা বলতে পারলে? যে মেয়ে একটা ছেলেকে শুধু শুধু মার খাওয়ানোর জন্য নিজের কাপড় ছিঁড়ে নিরপরাধ ছেলেকে দোষ দিতে পারে তাকে কেউ বিশ্বাস করবে না। আমি সাপকে বিশ্বাস করব, তবুও তোমার কথা বিশ্বাস করব না, আর আমার কাছ থেকে কখনোই মাপ পাওয়া না। সীমা আমার কথা শুনে কান্না করতে করতে রুমে চলে গেল, যত সব নাটক করতে এসেছে। একটু পর ম্যাডাম এসে বলল, ওই সীমাকে কি বলেছিস? কেন, আমার যা ইচ্ছে বলবো, তাতে আপনার সমস্যা কোথায়? কেউ ভুল বুঝে মাপ চাইলে তাকে মাফ করে দিতে হয়, এতে নিজের সম্মান নষ্ট হয় না। ও আমার সাথে যে আচরণ করেছে তা কখনোই বলতে পারবো না, আর ওকে মাফ করা আমার পক্ষে সম্ভব না। আমি বলছি মাফ করে দাও। কখনো না। ওরে মাফ না করলে নিজের মামা মামিকে তো মাফ করতে পারো, কারণ ওরা তোমার বড় করেছে, আর না হয় একটু ভুল করেছে, এই জন্য ভুল বুঝে তোমার কাছে ক্ষমা চাইছে। ম্যাডাম, আপনি কখনো আমার সিচুয়েশনে পড়েন নাই, তাই আমার অবস্থা বুঝবেন না। আর আমি ওনাদের অনেক আগেই মাফ করে দিছি। মাফ করলে কথা বলছো না কেন? আমার যখন ইচ্ছে তখন বলবো, আর আপনার জ্ঞান দেওয়া হলে এখন যেতে পারেন। ম্যাডাম মন খারাপ করে চলে গেল। আমি উঠে রুমে পায়চারি করতে লাগলাম। কি করব, কথা বলবো কি, অনেক ভেবেও কোনো উপায় পেলাম না। রুম থেকে বের হয়ে এসে দেখি মামা মামি এখনো আছে। মামা উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে, আমি কান্না দেখলে নিজেকে আটকে রাখতে পারি না। মামার কান্না দেখে ভাবতে লাগলাম, আসলে মামার তো দোষ নেই, সীমার কথায় ভুল বোঝে আমাকে মেরেছে। মামার সাথে তো কথাই বলা যায়। মামার সাথে কিছুক্ষণ কথা বললাম। মামি দূরে থেকে এসব দেখছে, হয়তো মামিও চাচ্ছে আমার সাথে কথা বলতে, কিন্তু এত সহজে আমি কথা বলবো না। বাবা, তাহলে বাসায় ফিরে চল। মামা, আমার অফিসে অনেক কাজ আছে, এখন ম্যাডাম যদি অনুমতি দেয় তাহলে যেতে পারি। মামা আখি ম্যাডামের সাথে কথা বলল। ম্যাডাম বলল, 2 দিন থাকা যাবে, এর বেশি না, অফিসে অনেক কাজ পড়ে আছে। কিছুক্ষণ পর ব্যাগ নিয়ে মামার বাসায় চলে আসলাম, সাথে আখিকেও নিয়ে এসেছি। মামার বাসায় এসে দেখি সীমা সোফায় বসে টিভি দেখতেছে। ওরে দেখেই মেজাজটা বিগড়ে গেল। আসার আগে আপত্তির কথা মনেই ছিল না, না হলে আসতামই না। মামাকে বললাম, কোন রুমে যাব? তোর রুম যেটা সেটা তো অমনিই আছে। আর ম্যাডাম আমার পাশের রুমটায় থাকবে। কিন্তু ওই রুমে তো সীমা থাকে। খালু, আমি রিয়ার সাথে থাকবো, ওই রুমে আখি ম্যাডাম থাকবে। বলেই উঠে চলে গেল। রুমে ঢুকতে যাব তখন ম্যাডাম বলল, অনেক, একটু আমার রুমে আসো। আমি ব্যাগগুলো রেখে আসছি। ব্যাগগুলো রুমে রেখে ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম তখন ড্রেস চেঞ্জ করায় ব্যস্ত। হুট করে রুমে কে আসলো দেখার জন্য ম্যাডাম ঘুরে তাকালো। আমি এভাবে নক না করে ঢুকে পড়বো ভাবতেও পারিনি। নিজেকে ঢাকতে পাশে রাখা তোয়ালেটা সরিয়ে নিয়ে জড়িয়ে নিল। এরপর আমার সামনে দিয়ে হেঁটে গিয়ে দরজা আটকে দিল। আমি তখন ম্যাডামকে বললাম, ম্যাডাম দরজা আটকালেন কেন? ভয় পেয়েছো নাকি? না। তাহলে বলছো কেন? যদি কেউ দেখে ফেলে তাহলে কি ভাববে? আমরা কিছু করছি নাকি? করিনি, কিন্তু এভাবে সামনে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাই বুঝি? হুম। আচ্ছা, তোমাকে যে জন্য ডেকেছি। কি জন্য? আমি ভাবছি মামাকে এখানকার কোম্পানির ম্যানেজার বানাবো। সেটা তো ভালো হয়। আস্তে আমি তাহলে মামাকে গিয়ে সংবাদটা দেই। না, তোমাকে বলতে হবে না, আমি ঠিক সময় বলে দিব। আচ্ছা তাহলে আমি এখনই যাই। এত যাওয়া যাওয়া করো কেন? আপনি যেভাবে আসেন এভাবে থাকলে কিছু হয়ে যেতে পারে, তখন আমাকে দোষ দিতে পারবেন না। দেখি তুমি কি করতে পারো। বলেই ম্যাডাম আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ম্যাডাম, এটা কিন্তু ঠিক না। ওই ছ্যামরা, এত ম্যাডাম ম্যাডাম বলে ডাকিস কেন? বউ বলতে পারিস না? আপনি তো আমাকে ম্যাডাম বলতে বলেছেন। ম্যাডাম এগিয়ে আসছে, আমি পিছিয়ে পিছিয়ে দেওয়ালের সাথে লেগে গেলাম। ম্যাডাম এসে আমার দু কাঁধে হাত রাখলো। এরপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই এত কিউট কেন? ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেলেন? পিচ্চি পোলা, তুই তো পাগল করে দিছিস। আমি কখন আপনাকে পাগল করলাম? এত কথা বলছিস কেন? চুপ করে থাক। বলেই আখি কাঁপা কাঁপা ঠোঁট নিয়ে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। একটা মেয়ে আমাকে কিস করবে ভাবতেই লজ্জার চোখ বন্ধ করে ফেললাম। এদিকে ম্যাডাম আমার ঠোঁটে কিস করা শুরু করে দিয়েছে। শয়তান মেয়েটা আমার ঠোঁটে কামড় মেরে দিছে। ম্যাডামকে হাত দিয়ে সরিয়ে দিলাম। এরপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখি নিচের ঠোঁটটা কেটেই গেছে। ম্যাডাম আমার ঠোঁট কাটা দেখে বলল, সরি অনিক, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ কিছু মনে করো না। একে তো কিস করেছে, আবার কামড়ও দিয়ে ঠোঁট কেটে দিছে। ভাবতেই রাগ হয়ে গেল। ইচ্ছে হচ্ছে কামড় দিয়ে ওর ঠোঁট দুটো কেটে দিই। এখন এখানে থাকলে আরও রাগ হবে, এর চেয়ে এখান থেকে চলে যাওয়াই ভালো।
আমি দরজা খুলে বের হয়ে আসলাম। বের হয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমাকে ম্যাডামের রুম থেকে বের হতে দেখেই অবাক হয়ে গেল। ওই এখানে কি করিস? তোমাকে খুঁজতে এসেছি, এসে দেখি তুমি রুমে নেই। এখন তোমাকে ম্যাডামের রুমের সামনে এসে তোমাকে পেলাম। কিন্তু ভাইয়া, তোমার ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে কেন? ঠোঁট দিয়ে যা বের হোক, তোর কি? এখন বল কি জন্য ডাকতে এলি? আব্বু তোমাকে খাওয়ার জন্য ডাকছে। আচ্ছা যা তুই, আমি আসছি। আমি গিয়ে তোমার ম্যাডামকে ডেকে আনি। যা। আমি ওখান থেকে রুমে এলাম, ফ্রেশ হয়ে খাবারের টেবিলে এলাম, দেখি সীমা বসে আছে। ওরে দেখে রাগ হয়ে গেল। ইচ্ছে হচ্ছে উঠে চলে যাই। তখন মামা হাত চেপে ধরে সীমার পাশে বসালো। একটু পর রিয়ার সাথে ম্যাডাম এলো। আমাকে দেখে চোখ মারলো। দেখছি এই মায়াটা পুরোই আউলাইয়া গেছে। ম্যাডাম আমার সামনে চেয়ারে বসলো। সবাই একসাথে খেতে লাগলাম। খাচ্ছি, তখন আমার পায়ে কে যেন পা দিয়ে সরিয়ে দিল। ম্যাডাম ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। আমি খেতে খেতে ম্যাডামের দিকে তাকালাম, ম্যাডাম আমার দিকে তাকালো। দুজনে চোখাচোখি হয়ে গেল। আমি দৃষ্টি নামিয়ে নিলাম। আমি আবার খাওয়া শুরু করলাম। খাওয়া প্রায় শেষের দিকে। তখন ডান পাতে কে যেন চিমটি কাটলো। আমি ম্যাডামের দিকে তাকালাম, না, এবার ওনার চোখ দেখে মনে হলো না আমায় পা চিমটি কাটছে। ডান পাশে তো সীমা বসে আছে, ও তো চিমটি কাটেনি। ভাবতেই শরীরে প্রতিটা রক্তকণিকা রাগ উঠে গেল। সবাই আসে, না হলে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতাম। খাওয়া শেষ করে রুমে এলাম। রুমে শুয়ে শুয়ে কিছুক্ষণ গেম খেললাম, এরপর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে গোসল করে ছাদে এলাম। অনেকদিন এই ছাদে আসা হয়নি। আমার লাগানো ফুল গাছগুলো দেখছি আর নেই। সে জায়গায় নতুন করে বাহারি ফুল গাছের সমাহার। ফুলগুলো দেখে মন ভালো হয়ে গেল। ফোন বের করে কয়েকটা গোলাপ ফুলের ফটো তুললাম। আনমনে পুরাতন দিনের কথাগুলো ভাবতে লাগলাম। তখনকার আমি আর এখনকার আমিতে কত তফাৎ। ভাবতেই সেট পড়লো ছাদে। আর কারো পায়ের আওয়াজ শুনে ফিরে দেখি সীমা দাঁড়িয়ে আছে। আপনি এখানে কেন? আমার আসা যাবে না নাকি? আমি যেখানে থাকবো আপনি সেখানে যাবেন না। গেলে কি করবে? থাপ্পড় খাবেন? তাহলে তো এখন আমাকে থাপ্পড় খেতেই হবে। দেরি করলে সত্যি সত্যি থাপ্পড় দেবো। সীমা গাল এগিয়ে দিয়ে বলল, তাহলে থাপ্পড় দাও, তাও একটু আমার সাথে কথা বলো। আমি আগেও বলেছি আপনার সাথে কোনো কথা নেই। কিন্তু আমার তো অনেক কথা আছে। আমার আপনার কথা শোনার কোনো বিন্দু মাত্র আগ্রহ নেই। বলেই ছাদ থেকে নেমে আসার জন্য হাঁটতে লাগলাম। তখন সীমা আমার হাত চেপে ধরলো। আমার হাত ছাড়েন। আমার কথা শুনলে তবেই হাত ছাড়বো। রাগ উঠে গেল। কষে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম। থাপ্পড় খেয়ে তবুও আমার হাত ছাড়লো না। আর একটা দিলাম, তবুও হাত ছাড়লো না। দুইটা থাপ্পড় দিয়ে আমার অনেকটা রাগ কমে গেছে। আর থাপ্পড় দিতে ইচ্ছে করছে না। দুটো মেয়েরই রাগ কমে গেল। আমি চুপ করে রইলাম। এখন তাহলে আমার কথা শোনো। কি কথা শুনবো? যা বলবো তাই। 5 মিনিটের ভেতর বলবেন। আগে কেন জানি তোমাকে দেখে রাগ হতো, হিংসে হতো। এজন্যই আমি ইচ্ছে করে তোমার সাথে দুর্ব্যবহার করছি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার মিথ্যা বলায় খালু তোমাকে মেরেছে। এজন্য তুমি বাসা ছাড়লে। তুমি চলে যাওয়ার পর থেকে একটা অজানা যন্ত্রণা আমার হৃদয়টাকে কুড়ে কুড়ে খাচ্ছে। জানি না আমার কেন এমন হলো। মন চাইতো তোমাকে দেখতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তুমি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছো। এরপরও তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। হঠাৎ করে একদিন ঝড়ের মতো এসে আমার ইজ্জত বাঁচালে। অথচ আমি কিনা তোমাকে কত মিথ্যা অপবাদ দিছি। এরপর থেকে তোমাকে নিয়ে ভাবতে থাকি। ভাবতে ভাবতে কবে যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমার বউ হয়ে যাতে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারি সেই সুযোগটা আমাকে দাও। সীমা কথাগুলো বলতে বলতে কান্না করে ফেলছে। আমি ওর হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিলাম। জানি আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, তাই ওখান থেকে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম। সামনে তাকিয়ে দেখি সামনে রিয়া আর আখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। ম্যাডামের দিকে তাকাতেই দেখি রাগে ওনার চোখটা লাল হয়ে আছে। ম্যাডাম তখন আমার দিকে আসতে শুরু করেছে। আসলে বিপদ কি হবে সেটা কল্পনাও করতে লাগলাম। আখি ম্যাডাম এসে ঠাস করে আমার গালে থাপ্পড় মেরে দিল। আমাকে থাপ্পড় মারা দেখে রিয়া আর সীমা অবাক হয়ে আছে। আমাকে মারলেন কেন? সীমার সাথে তোমার এত কিসের কথা? আমি যাই বলি তাতে আপনার সমস্যা কোথায়? অনেক সমস্যা আছে। কি সমস্যা বলেন শুনি। ম্যাডাম কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। ম্যাডামকে চুপ থাকতে দেখে সীমা বলল, কি হলো বলেন, আমরাও শুনি। ওই মায়া আমার আর অনেকের কথার ভিতরে তোর কথা কে বলতে বলছে? আমি অনেককে ভালোবাসি, এজন্য কথা বলছি। ভালোবাসা? একজন বিবাহিত ছেলেকে ভালোবাসতে লজ্জা করে না তোর? কি অনেক বিবাহিত? কেন তোর বিশ্বাস হচ্ছে না? না। দাঁড়া তোরে প্রুফ দেই। বলেই ম্যাডাম ফোন বের করে বিয়ের দিন তোলা পিকগুলো সীমাকে দেখালো।
আমাকে বর আর আখিকে বউ বেশে দেখে সীমা তো পুরোই টাসকি খেলো। রিয়া এসে আখির হাত থেকে ফোন নিয়ে দেখে ফেললো। ভেবেছিলাম সবাইকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু মাঝখানে গন্ডগোল পাকিয়ে গেল আর ফায়দাস্বরূপ 2টা থাপ্পড় খেলাম। মন খারাপ করে রুমে চলে আসলাম। সীমা আমাকে প্রপোজ করাতে ম্যাডাম এত রিয়েক্ট করলো কেন? নাকি আমার সাথে অন্য মেয়েকে দেখতে পারে না? এটা হলে তো ম্যাডাম হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ম্যাডাম তো বলেছে আমাদের 1 বছরের জন্য আমাদের বিয়ে হবে। তাহলে তো আমাকে ভালোবাসার কোনো মানেই হয় না, শুধুই মার খেলাম। সন্ধ্যার পর বাজারে গেলাম, পুরাতন বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিলাম। ফিরতে রাত 10টা বেজে গেছে। কলিং বেল বাজাতেই ম্যাডাম দরজা খুলে দিল। এত দেরি করলে কেন? আমার ইচ্ছে। আপনার সমস্যা কোথায়? অনেক সমস্যা আছে। জানি তো আপনার অনেক সমস্যা, কিন্তু সেগুলো বলবেন না। না বললেই থাপড়ানো শুরু করেন। এটা কি আদৌ ঠিক করেন? চুপ করো আর টেবিলে খেতে আসো। ফ্রেশ হয়ে টেবিলে খেতে এলাম আর কাউকে না দেখে বললাম, আর সবাই কই? সবাই খেয়ে নিয়েছে, আপনি বাদ আছেন। আমি বসে প্লেট নিলাম। ম্যাডাম আমার প্লেটে ভাত তরকারি তুলে দিল। ভাবতে লাগলাম, আজকে সূর্য কোন দিকে উঠেছে যার জন্য এত আদর যত্ন পাচ্ছি। এত আদর যত্ন তো সুবিধার মনে হচ্ছে না। ম্যাডামের দিকে চোখ তুলে তাকালাম। আমাকে তাকাতে দেখে বলল, খাওয়া বাদ দিয়ে এভাবে তাকিয়ে আছো কেন? আপনি কি সত্যি আমার সেই ম্যাডাম? কেন বিশ্বাস হচ্ছে না? আগের ম্যাডাম আর এখনকার ম্যাডামের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। বিশ্বাস হয় কি করে? এটাই আগের ম্যাডাম। আমার কথা শুনে আঁখি হাসতে লাগলো। আমি ওর ভুবনময়ী হাসির দিকে চেয়ে আসি। এমন হাসি দেখে যে কোনো পুরুষের হৃদয় ঘায়েল হয়ে যাবে। আমারও এর ব্যতিক্রম হলো না। ইচ্ছে হচ্ছে খাওয়া বাদ দিয়ে এইভাবে তাকিয়ে থাকি, কিন্তু ম্যাডাম এসব দেখলে মাইন্ড করবে, তাই খাওয়ার দিকে নজর দিলাম। খেতে খেতে ভাবলাম ম্যাডামকে জিজ্ঞাসা করি খেয়েছে কিনা। ম্যাডাম খেয়েছেন? কিছু বললে? বললাম, আপনি কি খেয়েছেন? তোমার খাওয়া শেষ হলে খাবো। কেন খাননি? এমনি, এখন থেকে রোজ এমন করে খাবো। না, আপনার আমার সাথেই খেতে হবে বলেই ম্যাডামের হাত ধরে আমার পাশের চেয়ারে বসালাম। নিজেই প্লেট ভাত তরকারি তুলে দিলাম। হঠাৎ আমার মনে হলো এসব আমি সম্মিহিতের মতো করছি। নিজেকে সামলে নিয়ে খেতে আরম্ভ করলাম। খাওয়া শেষ করে রুমে এসে দেখি আমার রুমে ম্যাডামের ব্যাগপত্র। এসব এখানে কে আনলো ভাবতে লাগলাম। আমার কোনো দোষ নাই, রিয়া তো জেনে গেছে আমি তোমার বউ, এই জন্য আমাকে জোর করে তোমার রুমে শিফট করছে। আখি ম্যাডাম এসে আমার পাশে বসলো। আমার ভেতর কেমন এক প্রকার অজানা শিহরণ বয়ে গেল। হঠাৎ আমার এমন হলো কেন? আমি কি ম্যাডামের প্রতি দুর্বল হয়ে গেছি? না, আমাকে ম্যাডামের প্রতি দুর্বল হওয়া যাবে না। কিছু ভাবছো? ম্যাডামের কথার কল্পনার থেকে বাস্তবে এলাম। নিজেকে সামলে নিয়ে বললাম, তেমন কিছু না। আস্তা মামা মামি জানার পর তোমাকে কিছু বলেনি? জানার পর আমার খাতির যত্ন আরো বেড়ে গেছে। মামা শুধু বলছে অনেক একবার অন্তত জানাতে পারতো। আমি আর কথা না বলে বিছানার ডান পাশে শুয়ে পড়লাম। ম্যাডাম এসে আমার পাশে শুয়ে পড়লো। কিছুক্ষণ চুপ থাকার পর ম্যাডাম বলল, অনেক, আমি কি দেখতে খুব খারাপ? আপনি অনেক সুন্দরী, দেখতেও তো মাশাআল্লাহ। তারপরও একজন দেখেও দেখে না। শুনে মনে কষ্ট লাগলো, কিন্তু সেটা প্রকাশ না করে বললাম, কে সে আমাকে বলেন। তার সাথে পরিচিত হতে ইচ্ছে হচ্ছে। ওর সাথে তোমার পরিচয় করানো অনেক কঠিন, তবে একটা উপায় আছে। কি উপায়? এখন তোমাকে একটু উঠতে হবে। উঠতে হবে কেন? আমার সাথে তার পরিচিত হতে হলে একটু কষ্ট করতেই হবে। বলেই আখি আমার হাত ধরে টেনে নামালো। আমি ভাবতে লাগলাম কে হতে পারে। মনে এক প্রকার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ম্যাডাম অন্য কারো হয়ে যাবে। এই কয়েকদিনে একসাথে থেকে ম্যাডামের প্রতি ভালো লাগা তৈরি হয়ে গেছে। হয়তো আর কিছুদিন গেলে মনের অজান্তেই ভালোবেসে ফেলবো। ম্যাডাম আমাকে নিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে আমার দিকে আঙ্গুল তুলে বলল, এই হলো সেই পাষাণ ব্যক্তি যে অন্য মেয়েদের বুঝলে আমাকে বোঝে না, আমার ভালোবাসাগুলো অনুভব করতে পারে না। ম্যাডামের কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতেছি না। আমি ম্যাডামের দিকে তাকালাম, দেখি উনি তো অনেক লজ্জা হয়েছে। ভাবলাম এটাই সুযোগ, একটু কষ্ট দেয়া। আমি ধমক দিয়ে বললাম, ম্যাডাম আমি আপনার থেকে এসব আশা করিনি। আমার কথা শুনে ম্যাডাম মন খারাপ করে ফেললো। কিছু না বলে বিছানায় গিয়ে কাঁদতে লাগলো। এ কি মাইয়া, এমন কথা শুনে কেউ কাঁদে নাকি? দূর, এখনের কান্না কেউ শুনলে কি ভাববে? মান সম্মানটা পুরোই নষ্ট করে দেবে। আমি বললাম, এসব ন্যাকা কান্না বন্ধ করেন। ম্যাডাম কিছু না বলে কান্না করেই চলেছে। দূর, ভাল লাগে না রাতের বেলা এসব কান্না। আমি ম্যাডামের মাথায় হাত দিলাম। আমার হাত মাথায় পেয়ে ম্যাডাম আমার দিকে তাকালো। অশ্রু ধোয়া চেহারা, ঠোঁট দুটো কাঁপছে, ঠোঁট দুটো যেন আমার চুম্বুকের মতো টানছে। এক আবেশে আমি আমার ঠোঁট ম্যাডামের ঠোঁটে লাগিয়ে দিলাম। ব্যস্ত মুহূর্তের ভেতর ম্যাডামের কান্না থেমে গেল। 2 মিনিট পর ম্যাডামকে ছেড়ে দিলাম। তখন ম্যাডামের চোখে দুষ্টুমির হাসি। ম্যাডাম হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমাকে পাগলের মতো চুমো দিতে লাগলো। বাকিটা ইতিহাস। সকালে ঘুম থেকে উঠে দেখি আখি পাশে নেই।
গতকালের কথা মনে হতেই ভাবলাম এটা আমার জীবনের শ্রেষ্ঠ রাত ছিল। ওয়াশরুম থেকে ততক্ষণে আখি বের হয়ে এলো। গোসল করেছে, চুল বেয়ে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। ইচ্ছে করছে ওর ভেজা চুলে পানি ছুঁয়ে দিতে। আমাকে তাকিয়ে থাকতে দেখে হেসে বলল, যাও গোসল করে আসো। আমি কথা না বাড়িয়ে গোসল করে এলাম। আখি বসে সাজছে। এখন ওর সামনে থাকতে কেমন যেন লজ্জা পাচ্ছি। ফোন হাতে নিয়ে টিপতে লাগলাম। একটু পর আখি আমার সামনে এসে বলল, দেখো তো আমাকে কেমন লাগছে। আমি চোখ মেলে তাকালাম, বললাম, অসম্ভব সুন্দর লাগছে, জীবনে পরি দেখিনি। হয়তো পরিও তোমার কাছে হার মানবে। আমার প্রশংসা শুনে লজ্জায়ও গাল দুটো লাল হয়ে গেল। আমি খেয়াল করলাম লজ্জা ঠিকমতো আমার দিকে তাকাচ্ছে না। আমি ওর থুতনিতে হাত দিয়ে আমার দিকে তাকাতে বললাম। আখি আমার দিকে তাকালো। সে তাকানোতে নেই কোনো অহংকার, আছে ভালোবাসার গভীরতা। ইচ্ছে হচ্ছে ওর চোখের দিকে এইভাবে তাকিয়ে থাকি। এত তাকিয়ে কি দেখো? তোমাকে। আগে কখনো দেখোনি বুঝি? তোমাকে এত কাছ থেকে দেখার সুযোগ কখনো হয়নি। অনেক, তোমাকে অনেক ধন্যবাদ। কেন? গত রাতে বলে লজ্জায় আর বলতে পারলো না। গত রাতে যা হয়েছে দুজনের ইচ্ছেতেই হয়েছে। আমি এভাবে সারা জীবন তোমাকে কাছে পেতে চাই। আমি দাঁড়িয়ে আখির কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। এখন থেকে তোমার জায়গা আমার বুকে। আখিও আমাকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল, আমিও ওকে ছেড়ে দিলাম। আখি লজ্জায় রাঙা হয়ে গেছে। আমি বললাম, কি গো সুন্দরী, বরের সামনে এত লজ্জা পাচ্ছে কেন? লজ্জা নারীর ভূষণ। তাই তো, আমার লজ্জাবতী বউ। বলেই ওর হাত ধরে কাছে টেনে নিলাম। এই ছাড়ো, এখন দুষ্টুমি করতে হবে না। আমি আখির দিকে মুচকি এসে বললাম, তোমাকে দেখলে সারাক্ষণ দুষ্টুমি করতে মন চায়। আমি তো একেবারে চলে যাচ্ছি না, এখন আমাকে যেতে দাও। এত দেরি করলে উঠলে মামি কি ভাববে? যা ইচ্ছে ভাবুক, তুমি এখন আমার কাছে থাকবে। আচ্ছা বাবু। বলেই আখি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এরপর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সিনিয়র বউয়ের কাণ্ড দেখে আমি লজ্জার চোখ বন্ধ করে ফেলেছি। একটু পর চোখ খুলে দেখি আখি নেই। আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে পালিয়েছে। একটু পর রুম থেকে বের হয়ে এলাম। রিয়া ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছে। আমাকে দেখেই বলল, ভাইয়া বসো, তোমার সাথে কথা আছে। আমি রিয়ার পাশে বসলাম। রিয়া বলল, ভাইয়া তোমাদের বিয়ের কতদিন হলো? বেশি না, 1 মাসের মতো হলো। বাহ, কপাল তোমার। কপালই সব। ভাবি মনে হয় তোমাকে অনেক ভালোবাসে। আমরা আরো কথা বলতে লাগলাম। এর মধ্যে সীমা এসে বসেছে। রিয়া আমার ফোন দিয়ে গ্যালারিতে ফটো দেখছে। আমার দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, এই ফটো কোথায় তোলা? আলপত পর্বতে। সত্যি, হানিমুনে সুইজারল্যান্ডে গেছিলাম, তখন তোলা ফটো। রিয়া তখন ফোন নিয়ে আরো ফটোগুলো দেখা শুরু করেছে। ইতিমধ্যে আখি এসে রিয়ার পাশে বসলো, আর আখিও রিয়ার সাথে ফটোগুলো দেখা শুরু করেছে। অনেক, আমার এইসব ফটো কখন তুলছো? লুকিয়ে তুলেছি। ফটোগুলো অনেক সুন্দর হয়েছে। আসলেও সত্যি? আমাদের কথা শুনে সীমা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। রাগুক, যা ইচ্ছে করুক, এসব নিয়ে না ভেবে আড্ডা দিতে লাগলাম। নাস্তার টেবিলে আখি মামাকে কোম্পানির এই এরিয়ার ম্যানেজার হওয়ার প্রস্তাব দিল। মামা খুশিতে রাজি হয়ে গেল। খাওয়া শেষে রুমে এলাম। আমি বিছানায় শুয়ে আছি। একটু পর আখি এলো। ম্যাডাম। বলো। কাছে আসো। না। কেন? তুমি একদিনে অনেক দুষ্টু হয়ে গেছো, এখন কাছে গেলে আবার দুষ্টুমি করবে। আরে কাছে আসো না কেন? প্রমিস করো এখন কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা বউ, প্রমিস করলাম। আখি এসে খাটের পাশে বসলো। আমি মাথা আখির কোলে দিয়ে শুয়ে পড়লাম। এই এসব কি করছো? তোমার কোলে শুয়ে আছি। তা তো দেখছি। এই বউ। বলো। একটু মাথায় হাত বুলিয়ে দাও। আখি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অনেক ভালো লাগছে। চোখের পাতা দুটো ভারী হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে দুপুরে। আমি তখনও আখির কোলে শুয়ে আছি। ও খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ফ্যানের বাতাসে ওর চুলগুলো কিছুর অংশ মুখের উপর এসে এলোমেলো হয়ে আছে। আমি হাত দিয়ে সেগুলো ওর কানের পাশে গুজে দিলাম। আখি চোখ খুলে তাকালো। তোমার ঘুম ভাঙলো কখন? কিছুক্ষণ আগে। আমাকে ডাকনি কেন? তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। আমি আখির কপালে একটা চুমু দিয়ে বললাম, এখন ওঠো। আখিও আমার গালে একটা চুমু দিল। এরপর উঠে ফ্রেশ হয়ে এলো। আমিও ফ্রেশ হয়ে এলাম। দুপুরে খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। কিছুক্ষণ পর রেডি হয়ে বের হলাম। গাড়ি ড্রাইভ করে চিড়িয়াখানায় চলে এলাম। গাড়ি পার্কিং করে 3টা টিকিট কেটে আনলাম। এরপর 3 জনে মিলে ঘুরতে লাগলাম। সারা বিকেল ঘুরে সন্ধ্যায় বাসায় এলাম। এভাবে আরো 2 দিন কেটে গেল। আমার ফাইনাল পরীক্ষা আর বেশি দিন নাই, আমাকে যেতে হবে। আখিকে বললাম, এখন যাওয়া যাক। ও বলল, আচ্ছা তাহলে কাল সকালে যাব। রাতে মামা মামিকে আমাদের যাওয়ার কথা বললাম। আর কয়েকদিন থেকে যা। এই 3 দিনে মেয়েটা আমাদের একজন হয়ে গেছে, আর কয়েকটা দিন থাকুক না। আমার কিছুদিন পর পরীক্ষা, দেরি করলে আমার ক্ষতি হবে। তবে পরীক্ষা শেষ হলে আসবো।
যেহেতু পরীক্ষা সেজন্য তোকে আর আটকাবো না, ভালোভাবে পরীক্ষা দিস আর আমাদের সাথে ফোন করে কথা বলিস। আচ্ছা মামা। মামার রুম থেকে চলে আসলাম। মামা মামি কি বললো? যেতে বলেছে। আচ্ছা, তাহলে কাল সকালে যাচ্ছি। পরের দিন সকালে সবকিছু প্যাক করে রেডি হলাম, লেগেজগুলো গাড়ি থেকে রাখলাম। আসার সময় সীমার দিকে তাকালাম, ওর চোখে পানি। হয়তো মেয়েটা সত্যি সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু আমার কিছুই করার নেই। ভাবলাম ওর সাথে একটু কথা বলা উচিত। এজন্য আখিকে বললাম তুমি এগিয়ে যাও, আমি একটু সীমার সাথে কথা বলে আসি। আখি আমার কথা শুনে বলল, ওই মেয়ের সাথে কিসের কথা? আরে দেখো ওর মনটা অনেক খারাপ, একটু সান্ত্বনা দিয়ে আসি। 5 মিনিটের বেশি কথা বললে কিন্তু তোমার খবর খারাপ আছে। বাবুনি 5 মিনিট লাগবে না বলেই আমি সীমার কাছে এলাম। চলে যাওয়া বাদ দিয়ে এখানে এলেন কেন? আপনি করে বলছো যে? তুমি বলার অধিকার নেই, তাই আপনি বলছি। তুমি তো জানো আমি বিবাহিত, এখানে আমার কিছুই করার নেই। সব দোষ আমার কপালের। আপনার সাথে ওরকম ব্যবহারের কারণে হয়তো আমার কপালে এই কষ্ট লেখা ছিল। আপনি যথেষ্ট বড় হয়েছেন, ভালো মন্দ বোঝেন। আমার কথা না ভেবে জীবনটাকে নতুন করে সাজান। সেটা হয়তো পারবো না। আর হ্যাঁ, আমাকে মাফ করে দিয়ে। মাফ করে দিলাম, আর ভালো থাকবেন। চলি তাহলে। আচ্ছা, সাবধানে। বলতে গিয়েও পারলো না, কান্না করতে করতে রুমে ঢুকে পড়লো। বলতে গিয়েও পারলো না, কান্না করতে করতে রুমের মধ্যে ঢুকে গেল। আমি ঘুরে গাড়ির কাছে চলে এলাম। মামা মামি আর রিয়া দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলাম। এরপর গাড়ি চালানো শুরু করলাম। আমি গাড়ি ড্রাইভিং করছি আর আখি আমার দিকে তাকিয়ে আছে। এই যে এভাবে তাকিয়ে থাকলে তো অ্যাক্সিডেন্ট করবো। ধুর, একটু রোমান্টিক মুডে ছিলাম, দিলে তো মুডটা নষ্ট করে। কি করলে মুড ঠিক হবে? আমাকে হাগ করতে হবে আর কিস দিতে হবে। এখন তো গাড়ি চালাচ্ছি। লাগবে না, চালাও গাড়ি। বলেই আখি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমি রাস্তার সাইডে গাড়ি পার্ক করলাম। এবার আখিকে আমার দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরলাম। এই করছো কি? ছাড়ো, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না বলেই আখি টোটে ভালোবাসা এঁকে দিলাম। এবার হ্যাপি তো? আখি বাচ্চা মেয়ের মতো মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি আবার গাড়ি ড্রাইভ করতে লাগলাম। আখি আমার এক প্রকার হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে আছে। রাখুক, আমার তো ভালোই লাগছে। নীরবতা ভেঙে আখি বলল, জানি না কখন কিভাবে এই পিচ্চিটাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ পিচ্চি বড় অনেক। আমি কিছুই বললাম না, চুপচাপ আখির কথা শুনে গেলাম। ওই আমার কথার উত্তর দাও। কিসের? ওই যে একটু আগে বলছি। কি বলছো মনে নাই? আই লাভ ইউ পিচ্চি বড় অনেক। এইবার এর উত্তর দাও। এর আবার উত্তর হয় নাকি? হয়। কি? নাটক করবে না, বলো। কি বলবো? এবার আখি রেগে গেল, আমার কলার চেপে ধরে বলল, ওই আই লাভ ইউ টু আখি, বলো। পাগলিকে রাগালে কি করবে আল্লাহ জানে। এর সে আই লাভ ইউ টু বলে দেই। তাই আখিকে বললাম, আই লাভ ইউ টু আখি। পাগলি। আখি আমার গালে একটা চুমা দিয়ে বলল, কখনো ছেড়ে যেও না। কখনো যাব না। আখি আবার আমার কাঁধে মাথা রাখলো। এখন নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে।